এই ধরো নিউমোলজি বলো, বাস্তুই বলো, রেকি বলো, যা হোক, অ্যাস্ট্রোলজি শিখে যদি তুমি এটা করতে পারো তাহলে কিন্তু এর ডেপথ অনেক ভালো হয়। কারণ তোমার যদি বাস্তু ঠিক না থাকে, তুমি যতই উপার্জন করো, যতই মন তোমার ভালো থাকুক, যতই রিলেশনশিপ ভালো থাকুক, বসত বাড়িটা যদি ঠিক না হয়, যেখানটা আমি আছি সেটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু মানে অনেকটা এফেক্ট করে আমাদের লাইফ। নিউমোলজিতে তো পারফেক্ট বলে দেওয়া আছে, মানে বলে দেওয়া যায় যে এইটা তুমি করো, তোমার লাইফে উন্নতি আছে। জন্য আমরা যখন বলি না, তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি, তুমি কর্পূর জ্বালাও। তোমার মধ্যে নেগেটিভ এনার্জি, তুমি ধ্যানে বসবে যখন, একটু তোমার যে গন্ধটা ভালো লাগে সেই গন্ধটা তুমি ইউজ করো, সে ধূপেই হোক, জলেই হোক, যে কোনো ভাবে। মনেস্ট্রি গুলোতে যে সমস্ত সরঞ্জাম আছে প্রত্যেকটি বাস্তু রিলেটেড, ঠিক আছে? তাহলে তারা তো কেউই সনাতনী নয় না, তার তো একটা ধর্মটাই আলাদা। যদিও গৌতম বুদ্ধ আমাদের মানে হিন্দু ধর্ম থেকে নতুন ধর্ম স্থাপন করেছিলেন, কিন্তু যারা ওনার অনুগামী তারা তো সব অন্য ধর্মেরই, বৌদ্ধ ধর্মে। তাহলে তারা কি করে কেন মানে ডেস্টিনি, মানে ওটা 45 ইয়ার্স পরে সবাইকার একটা লাইফে পরিবর্তন আসে। আচ্ছা, কারোর ভালো, কারোর মন্দ। কারণ তখন আমি রুট থেকে ডেস্টিনিতে চলে গেলাম, মানে আমার ফলটা, মানে গাছপালা লাগিয়েছিলাম, এবার আমি ফলটা পাচ্ছি। বাস্তু নিয়ে অনেক ভিডিও কিন্তু ইউটিউবে রয়েছে, ইভেন আমার চ্যানেলেও কিন্তু বাস্তু নিয়ে ভিডিও রয়েছে। আজকেও আমরা এই ভিডিওতে বাস্তু নিয়ে আলোচনা করেছি, কিন্তু বাস্তুর একটা অন্য দিক নিয়ে আলোচনা করেছি। আপনারা কি জানেন যে অ্যারোমা বা মিউজিক আমাদের বাস্তুকে নষ্ট করতে পারে, আবার ভালোও করতে পারে? কিভাবে সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে আমার সঙ্গে ছিলেন মধুমিতা ভট্টাচার্য ম্যাম। ওনার থেকে আজকে আমরা বাস্তু নিয়ে অনেক কিছু নতুনত্ব জানতে পেরেছি, এবং আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারাও কিন্তু অনেক নতুনত্ব কিছু জানতে পারবেন। এবং আমরা বাস্তু ছাড়াও আরো অন্য দিকও আলোচনা করেছি, অর্থাৎ নামের কি মাহাত্ম্য আছে আমাদের জীবনে, এবং আমরা আলোচনা করেছি রং নিয়ে, আমরা আলোচনা করেছি বৈদিক নিউমোলজি নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন, স্কিপ না করে। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ফিউচারে কিন্তু আরো ভালো ভালো পডকাস্ট এবং ঘটনা আমরা আনতে চলেছি আমাদের এই চ্যানেলে। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো সোজা ভিডিওতে। ম্যাম কেমন আছেন আগে বলুন? আপনার কাছে অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, তো ফাইনালি আজকে আসতে পেরেছি। মানে আমার তো খুবই ভালো লাগছে। আপনার ভিডিও আমি অনেক জায়গায় দেখেছি, আপনি অনেক কিছু নিয়ে বলেছেন। তো আপনি আগে বলুন যে আপনি কেমন আছেন। আমি খুব ভালো আছি, আর ওই যে বললে অনেকদিন ধরে চেষ্টা করছি। একদম। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, সময় না হলে কিন্তু কিছু হয় না। একদম। আমরা আগে থেকে চেয়ে বসি বলে ভাবি পাচ্ছি না, বাট সময় ছাড়া কিছু হয় না। ম্যাম আগে বলুন যে আপনি আপনার এই জার্নিটা, অর্থাৎ আপনি যে এই ব্যাপারে রয়েছেন, এই যে বিভিন্ন বিষয় নিয়ে যে আপনি কাজ করেন, এখানে আপনি কবে থেকে আসলেন, মানে এই লাইনে কবে থেকে? ওইরকম পার্টিকুলার কবে থেকে আমি ডেট বা সাল বলতে পারবো না, বাট আমি প্রথমে কিন্তু আমি ঠাকুর যে এত বিশ্বাসী, বা এটা যে একটা এনার্জি, বা এটা নিয়ে যে কাজ করব, এরকম কিন্তু আমার কোনো রকম ইচ্ছাও ছিল না, আর আমি এত ভাবতামও না। আমি অনেক ছোট বয়সে আমার ম্যারেজ হয়, আমি নিজে করি, ইন্টারকাস্ট ম্যারেজ করি, কিন্তু তখন আমি তখন অতটা এডুকেশনটাও আমার অতটা ছিল না। আমি কিন্তু বিয়ের পর সমস্ত এডুকেশন কমপ্লিট করি, মাস্টার্স করি। বাড়ির থেকে বলেছিল যে স্কুল মাস্টার, মানে শিক্ষক শিক্ষিকা হতে হবে, মোদ্দা কথা, অন্য প্রফেশনে যাওয়া যাবে না। বাড়িতে টিউশন করতাম, সব ঠিক ছিল, কিন্তু কোথাও একটা ওটা গণলি না, ওটা আমার ভালো লাগতো না। আমি ওই জন্য কোনোদিন চাকরিও করিনি, কিছুই করিনি। তারপর আস্তে আস্তে সন্তানের মা হই, তখন আমি ভাবলাম যে লেখাপড়াটা যে কি শুধু চাকরি রোজগার তা তো না, সংসার দেখতে গেলেও লাগে। তো ওকে আমি পুরো নিজে হাতে তৈরি করি। একটা সময় আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট আসে, মানে যখন আমার যে জীবনে আমি যেটা কোনোদিন ভাবিনি সেটা ভাবি, যে আমি দিশেহারা। তখন কোথাও একটা মনে হয় যে হু অ্যাম আই, আমি কে? আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্রাহ্মণ পরিবার থেকে উঠে আসা, তো কোথাও একটা তো টাচ তো থাকেই ঠাকুরের প্রতি, এই প্রতি বিশ্বাস থেকেও একটা হয় না, একটা রিচুয়াল গুলো মানা করতাম, সবটাই যে মন থেকে করতাম তা নয়, কিছুটা ঠেকায় পড়েও করতে হতো। ওইখান থেকে কিন্তু আমার জার্নিটা স্টার্ট। তারপরে কিভাবে যে আমি চলে এলাম সেটা আমি জানি না। আমি তখন ইউটিউব দেখছি, বিভিন্ন কিছু একটা করতে হবে, আমাকে সামথিং কিছু একটা করতে হবে, কিন্তু এটা যে করবো সেটা ভাবিনি। ফার্স্ট কিন্তু আমি সদ্গুরুজির ভিডিও দেখে আস্তে আস্তে আমি এই ব্যাপারে আগ্রহ জাগে, করতে 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 আজকে আমি এখানে। কিন্তু তাও বলবো, মানে আমার
হাজবেন্ডের কিছুতেই ইচ্ছা ছিল না যে আমি অ্যাস্ট্রোলজি করি, আচ্ছা কিন্তু অ্যাস্ট্রোলজি না করলে আমি এগুলো করতে পারবো না, ওটা করতেই হবে, ওটা মেন। তারপর তুমি যেখানে যেদিকে শাখা প্রশাখা মেলবে সেটা মেলা যাবে। তোকে আমি সেটাই বলি যে দেখো আমি অ্যাস্ট্রোলজিটা শিখে নি আগে, তারপর আমি অন্য ওর যে অন্য পার্ট গুলোতে আমি করবো, অ্যাস্ট্রোলজি করবো, টিপিক্যাল অ্যাস্ট্রোলজি করবো না আমি। তো সেটাই আমি করি। আমার কার্ডে বা কোথাও দেখবে না যে কোনো কোথাও অ্যাস্ট্রোলজার লেখা আছে, কিন্তু অ্যাস্ট্রোলজি আমি শিখতেই হবে যে কোনো মানুষকে। এই ধরো নিউমোলজি বলো, বাস্তুই বলো, রেকি বলো, যা হোক, অ্যাস্ট্রোলজি শিখে যদি তুমি এটা করতে পারো তাহলে কিন্তু এর ডেপথ অনেক ভালো হয়, কারণ অ্যাস্ট্রোলজি কিন্তু মূল আধার, তারপর এগুলো ওর শাখা প্রশাখা। তারপর আমি ওটাকে কমপ্লিট করে তারপর আমি বাস্তুর দিকটা আরো এক্সট্রা যেগুলো করা যায় সেগুলো করি। এখন আমি বর্তমানে একাই বলতে পারো ভেদিক নিউমোলজিটা করি। সবাই নিউমোলজি করে, লসু গ্রিড করে, মানে পিথাগোরাস যেটা সেটাই বেশি করে। তো আমি এখন অবধি এখানে অন্তত পশ্চিমবঙ্গে বলতে পারি যে একাই আমি ভেদিক নিউমোলজি করি, মানে আমাদের বৈদিক নিয়মে যে নিউমোলজিটা সেটা আমি করি। তার সঙ্গে রেকি করি, আরেকটা জিনিস আমি করি সেটা হচ্ছে অ্যাঞ্জেল থেরাপি। আচ্ছা অ্যাঞ্জেলকে নিয়ে কাজ করি। আচ্ছা, আপনি যে বাস্তুর কথাটা বললেন, বাস্তুর সাথে যে বললেন না অ্যাস্ট্রোলজিটাকে মেন শিখতে হবে, এগুলো তার শাখা প্রশাখা। এবার যদি অ্যাস্ট্রোলজির সাথে বাস্তুর কি যোগাযোগ আছে? বাস্তু যোগাযোগ আছে বলতে, ধরো কোনো মানুষ তোমার কাছে এলো প্রেডিকশন নিতে, ঠিক আছে, তুমি প্রেডিকশন করলে, দেখলে মোটামুটি একটা ছক কি হয়, দেখো পুরোটা তুমি ভালো পাবে না, কিন্তু কিছু তো তার মানে ভালো খারাপ মিশে একটা মানুষের লাইফ হয়। সমস্ত ভালো সমস্ত খারাপ এটা কিন্তু একদমই নয়। তো একটা অ্যানালিসিস করা হয় যে হ্যাঁ এইটা এইভাবে আছে, এইটা ঠিক আছে। কিন্তু যখন ওই মানুষটার থেকে জানতে পারি যে এত কিছু করার পরেও তার কিছু উন্নতি হচ্ছে না, বা সে যেটা চাইছে সেটা সে পাচ্ছে না, বা সংসারে অশান্তি বিভিন্ন রকম, কিন্তু চার্ট দেখে মনে হচ্ছে যে এতটা কিন্তু হবার কথা নয়। প্রথম আমি আমার ক্ষেত্রে বলি, আমি কিন্তু তাও একটু চেষ্টা করি যে না দেখি আমি অ্যাস্ট্রোলজিক্যালি বা নিউমোলজিক্যালি কিছু একটা করতে, সেটা করে যদি দেখি না তাতেও ফল হচ্ছে না, তখন আমি গিয়ে বলি যে তাহলে আপনার বাস্তুতে কিছু সমস্যা আছে। আর ঠিক তাই, বাস্তু ঠিক করলে কিন্তু লাইফ মানে মানে কি বলবো, রাত্রের শেষে তোমাকে তো বাড়িতেই ফিরতে হবে, এবং সেখানটাই তোমার কর্মের শুরু এবং শেষ। তোমার যদি বাস্তু ঠিক না থাকে, তুমি যতই উপার্জন করো, যতই মন তোমার ভালো থাকুক, যতই রিলেশনশিপ ভালো থাকুক, বসত বাড়িটা যদি ঠিক না হয়, যেখানটা আমি আছি সেটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু মানে অনেকটা এফেক্ট করে আমাদের লাইফে। আচ্ছা, আমি এবার একটা কথা বলি, ধরুন এই যে ফ্ল্যাট গুলো যে তৈরি হয়, ফ্ল্যাট তো প্রমোটার যখন তৈরি করে তখন তো সে নিজের লাভের কথা ভেবে চিন্তা করে, কোন দিকে কি ঘর করবে সে কি বাস্তু হিসাবে করে? না, ফ্ল্যাটে কিন্তু পুরোটা করা সম্ভব নয়, কারণ ফ্ল্যাটে ধরো 4-5টা দিকে পুরো আলাদা আলাদা ফ্ল্যাট হয়, একজনই তো 4-5 দিক ওপেন পায় না। তাহলে এক্ষেত্রে আমাদের বর্তমান বাস্তুতে একটা কথা মানে সব জায়গায় বলা হচ্ছে, সেটা হচ্ছে যে জমিটাতে আমি একা বাড়ি করছি সেখানকার ভালো মন্দ আমার একার ওপর যেমন বর্তাবে, তেমন যদি ফ্ল্যাট হয় বা আবাসনে, সেক্ষেত্রে কিন্তু ওইখানকার ভালো মন্দ তোমার সকলের ওপর কিন্তু ডিস্ট্রিবিউট হয়। এবার তুমি তোমার কপাল নিয়েও কিছুটা আছো। আর একটা হচ্ছে ওই যে একটা নিচে গ্যারেজ বা দোকান কিছু হয়, বিম দিয়ে তোলা হয়, দিয়ে তারপরে ওপরে ফার্স্ট ফ্লোর থেকে কনস্ট্রাকশনটা হয়, ওই যে নিচের যে একটা ভ্যাকুম জায়গা ওখানে কিন্তু অনেকটা রিমুভ হয়। এটাও কিন্তু একটা কারণ যে ম্যাক্সিমাম ফ্ল্যাট কিন্তু নিচে একদম গ্রাউন্ডে খুব কম থাকে, এটাও কিন্তু একটা কারণ। আচ্ছা, ওই ভ্যাকুমটা কিন্তু অনেকটা কভার করে দেয় ভালো মন্দটাকে। এবার তো তোমার ফ্ল্যাটে যারা থাকবে তারা যদি তাদের ঘরগুলোকে বাস্তু মতন করতে চায়, তারা তাহলে কি করবে? ওই অনেক টিপস আছে বিভিন্ন রকম। যদি নেবার আগে আসে আমার কাছে কেউ, তাহলে আমি বলে দিই, ফ্ল্যাট তো তুমি নিয়ে ফেললে আর কিছু করার নেই, তাই তো। এবং ধরো দিক যদি অন্যরকম আসে, অনেক আসছে, প্রচুর মানুষ, বিশেষ করে এখন এই ইন্টারনেটের মানে নেটের জগতে সব জেনে যাচ্ছে বাস্তুর এটা ভুল ওটা ঠিক এটা ওই, তো এখন মানুষ উঁচা টানেও পড়ছে ভীষণ চিন্তায়, কিন্তু তার টিপসও আছে। খালি একটা জিনিসের কোনো টিপস নেই, সেটা আমি সমস্ত জায়গায় সমস্ত মানুষকে বলছি, ঈশান কোণে যদি কারোর বাথরুম থাকে তাহলে তার কোনো টিপস হয় না, সেটা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই। এছাড়া অনেক বাকিগুলোর কিন্তু অনেক রকম এখন বর্তমান সময়ে এসে অনেক কিছু পরিবর্তনের অনেক পদ্ধতি পন্থা, হয়তো পুরোটা হবে না কিন্তু কিয়দংশ হবে, কিছুটা হবে, কিন্তু একটা জিনিসের কোনো পরিবর্তন নেই, সেটা হচ্ছে ঈশান কোণে বাথরুম। ওটার কোনো রেমিডি হয় না, যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটা তার নিজস্ব। বাট ঈশান কোণ বাথরুম মানে ঈশান কোণ মানে হচ্ছে মেন
কুবেরের জায়গা, সেটাকেই যদি আমি গার্বেজ, মানে আমাদের বাথরুম মানে কি ওয়েস্টেজ জিনিসটা, তো নোংরা, তো ওখানটার ওর কোনো রেমেডি অন্তত আমার কাছে নেই। অন্য কেউ যদি দিয়ে থাকে তাহলে তার কাছে আছে। একটি জিনিসের কোনো রেমেডি হয় না। আচ্ছা, তাহলে ধরুন ঈশান কোণটা তার মানে কোন রকম ভাবে বাথরুম করা যাবে না? বাথরুম করা যাবেই না। ওটা প্রবেশ পথ হতে পারে, ওটা ঠাকুর ঘর হতে পারে, শোয়ার ঘর হতে পারে, পড়ার ঘর হতে পারে, সব হতে পারে, এন্ট্রেন্স হতে পারে। একমাত্র টয়লেট এবং যদি স্নান ঘর, যদি শুধু শুধু স্নান ঘর, তবুও একটা মানা যায়, কিন্তু কোনো কোমোড বসানো যাবে না, কোনো ওই ধরনের কাজ করা যাবে না। আচ্ছা ম্যাম, অ্যাস্ট্রোলজির সাথে যখন আপনি যুক্ত যখন আছেন, আপনি বাস্তু নিয়েও কাজ করছেন, আমি এর থেকে বাইরে জাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে অনেকে বলে না যে এই ব্যবসাটা ও শুট করছে না, এই চাকরিটা ও শুট করছে না, বা এই ব্যবসাটা ওর জন্য না, ও যদি ওটাতে যায় তাহলে লাভ হবে, এইগুলো কি সত্যি হয়? নিউমোলজিতে তো পারফেক্ট বলে দেওয়া আছে, মানে বলে দেওয়া যায় যে এইটা তুমি করো, তোমার লাইফে উন্নতি আছে। ব্যাগার খেটে অনেকে আছে, কিন্তু সত্যিই তাই। অনেক মানুষ আছে এরকম, আমরা অনেক বিখ্যাত মানুষও দেখি যে একটা সময় একটা কাজ করতেন, কিন্তু অন্য জায়গায় ওই কাজটা করার পর তার উন্নতি এসছে। কিন্তু হয়তো ওই আগের যে কাজটা করতেন অনেক বেশি উপার্জনও করতেন প্রথম দিকে, কিন্তু এখন গিয়ে সে আরো বেশি উন্নতি করেছে। আর যেটা নিয়ে আমি কাজ করি, নিউমোরোলজি, বৈদিক নিউমোরোলজি, ওখানে তো পার্টিকুলারলি বলে দেয়াই যায় যে এটা নিয়ে এগোলে উন্নতি আছে। দেখো আমি বলে দেব, আমি তো এবার সে যদি না সেটাকে করে, উন্নতি আছে মানে আমাকে তো খাটতে হবে, তাই না, কাজ করতে হবে, তো কাজ করলে তো তার ফল আছে, তবে এটা পার্টিকুলারলি বলে দেওয়া যায়। আচ্ছা, মিউজিক বা অ্যারোমা, এই জিনিসগুলো কি আমাদের বাস্তুটাকে নষ্ট করে? ভীষণ। কিরকম ভাবে? প্রথম কথা হচ্ছে অ্যারোমা নিয়েই বলি। অ্যারোমাটা কি প্রথমে একটু বলুন। গন্ধ, সুবাস। সুবাস, আচ্ছা সেটা কিরকম, মানে একটু বলুন। বলে দিই, সেটা হচ্ছে যে কোনো, মানে আমি তো বিশেষ করে কোনো জায়গায় গেলে আমি সেই জায়গাতে ঢুকেই আমি কিন্তু ফিল করি তার এনার্জিটা কিরকম। আচ্ছা, এক তো আমি অ্যাঞ্জেল নিয়ে কাজ করি, অ্যাঞ্জেল নিয়ে কাজ করলে একটা তো সেই ব্যাপারটা থেকেই থাকে, আর দ্বিতীয় হচ্ছে ওই জায়গার একটা আলাদা কিন্তু গন্ধ আছে। ধরো কোনো, তোমরাও বুঝতে পারবে, কোনো সাথে আছে, কোন একটা বাড়িতে ঢুকলেই কিরম একটা, মানে তারা খাচ্ছে দাচ্ছে, স্নান করছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, কিন্তু তবুও যেন কোথাও একটা, এই ব্যাপারটা আমি তো ভীষণ ভাবে করি। তারপরে আমি এটাকে নিয়ে আস্তে আস্তে আরো বেদ থেকে, মানে এটাকে নিয়ে আমি পর্যালোচনা করে নিজে আরো পড়াশোনা করে জানতে পারলাম এটা তীব্র যোগ আছে আমাদের লাইফে। সেই জন্যই কিন্তু এই যে কর্পূর বলো, যেগুলো ভালো গন্ধ, ধূপের ভালো গন্ধ বলো, গোলাপ জল বলো, এগুলো কেন আমাদের পুজো ইউজ হতো আগেকার দিনে। পুজোর যে সামগ্রীর মধ্যে দেখবে গন্ধদ্রব্যের একটা আলাদা মাহাত্ম্য আছে। কেন আছে? এটা কিন্তু ওই জন্যই আছে। সেই জায়গাটার মানে অ্যারোমা দিয়ে, মানে গন্ধ দিয়ে তুমি কিন্তু সেই জায়গাটাকে অনেকটা তুমি রিমুভ করতে পারো। এমনও গন্ধ তুমি ভাবতে পারবে না, বাড়ি ঢুকেই আমি বুঝতে পারছি একটা পচা, একটা বিচ্ছিরি, এটা কিন্তু কোনো ব্যক্তির গা থেকেও আসতে পারে। আচ্ছা, এটা কোনো ব্যক্তির গা থেকেও আসতে পারে। সে নিজে, এরকম আমার মানুষ এসছে আমার কাছে, তিনি মুম্বাইয়ে থাকেন, আমাকে বলছেন যে উনি ফিল করেন রাত্রিবেলা যে একটা বাজে গন্ধ নিজের গা থেকে। নিজের গা থেকে? নিজের গা। সারাদিন ফিল করেন? সারাদিন ফিল করেন। আচ্ছা, এবং তেনার হাজবেন্ড অনেক সময় মানেন, অনেক সময় মানেন না। মানে কখনো যিনি তখন যখন বুঝতে পারেন তখন হয়তো মানেন, আর যখন বুঝতে পারেন না তখন না তুমি ঘুমো, ঠিক আছে। এটা আমি এটা ডিটেলটা বলা উচিত না, তাই বলবো না, বাট এরকমও হয়, মানুষের গা থেকেও আসে, এবং সেটা কিন্তু কোনো ব্যক্তি, মানে কোনো জায়গা থেকেও আসতে পারে। যেটা তুমি, যে বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে বাস্তুতে অ্যারোমা যদি আমি বলি, দিক যদি বলি আমি, যেরকম একটা গুরুত্বপূর্ণ দিক, যে এই দিকের এই দিকের ওই দিকের ওই, ঠিক তেমন কিন্তু অ্যারোমারও একটা বিশেষ গুণ আছে, যার জন্য আমরা যখন বলি না তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি, তুমি কর্পূর জ্বালাও। তোমার মধ্যে নেগেটিভ এনার্জি, তুমি ধ্যানে বসবে যখন, একটু তোমার যে গন্ধটা ভালো লাগে সেই গন্ধটা তুমি ইউজ করো, সে ধূপেই হোক, জলেই হোক, যে কোনো ভাবেই হোক। তাহলে আমি ওই ফিলটা আমার যত হবে, আমার অরা তত ক্লিন হবে। আমার অরা যত ক্লিন হবে, আমার পারিপার্শ্বিক যতজন আছে কিন্তু এফেক্ট হবে। আমার অরা ক্লিন মানে একা আমি সুফল ভোগ করছি এমনটা নয়, কিন্তু তুমি যদি আমার সঙ্গে 24 ঘন্টা থাকো, আমার এই অরা ক্লিনিং তোমাকেও এফেক্ট করবে। আচ্ছা, করবেই এটা।
যার জন্য বলে যে খারাপ মানুষের সঙ্গে বেশিক্ষণ থাকলে আমরা খারাপ হয়ে যাই। ভালো মানুষের সান্নিধ্যে আসা উচিত। ভালো মানুষ মানে ওই নয় যে সে দেখতে ভালো সুন্দর তা নয়, তার অওরাটাও ক্লিন থাকতে হবে। অওরা ক্লিন করতে গেলে তোমাকে অ্যারোমার সাহায্য নিতেই হবে, এবং সেটা বাস্তুর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। আচ্ছা, এবং এটা অনেকে জানেই না। আমি তখন এসে ফ্রন্টে এসে বলবার চেষ্টা করছি এটা মেনটেন করুন, এবং অনেকে এসে আমাকে বলছে যে হ্যাঁ ঠিকই, একটা মানে হয় না বাড়িতে ঢুকে একটা এনার্জিটা আলাদা, এবং একটা কিনা একটা স্মেলটা এমনই যে ঠিক লাগছে না। ওটাও কিন্তু তোমার মানসিক বলো, অর্থনৈতিক বলো, শারীরিক বলো, সব ক্ষেত্রে ওটা এফেক্ট ফেলবে। আমরা দেখো না সুন্দর গন্ধ হলে আমাদের মনটাও ভালো হয়ে যায়, হয় কি না হয়? সেরকম কিন্তু বাস্তুর ক্ষেত্রে এটা ভীষণ 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 এফেক্ট, এবং এটা প্রত্যেকের জানা উচিত। সব থেকে বড় কথা, অনেকে জানেই না, এবং অনেক বাস্তুবিদরা এই দিকটা এড়িয়ে চলেন। কারণ হয়তো তাকে যেতে হবে বা কিছু করতে হবে, জানি না কি কারণে। আমি কিন্তু এটাকেও বলি যে এটাও মেনটেন করা উচিত। আমি যখন কাজ করবো পুরোটা নিয়ে করবো না, আমি দিকটা বলে দিলাম, জানলা এই দিক, দরজা এই দিক। এবার যদি সেখানে সে বলছে দিদি আমাকে সব বলে দিলেন, তাহলেও আমার কিছু হচ্ছে না, তাহলে আমাকে দেখতে হবে ওদিকটাও কিছু। একটা ব্যক্তির মধ্যেও নেগেটিভ থাকতে পারে। এবার ব্যক্তি নেগেটিভ থাকলে তোমার বাস্তুতেও সেটা এফেক্ট, এবং বাস্তুতেও নেগেটিভ থাকে। মানুষ যেমন ভালো মন্দ নিয়ে, একটা জায়গাও কিন্তু ভালো মন্দ নিয়ে। আমাদের ধরিত্রী জায়গা দিয়েছে ঠিক আছে, কিন্তু তারও তো একটা, এগুলো সব এনার্জি, কিন্তু এগুলো এনার্জি। ওই জায়গাটা হয়তো এনার্জিটা লো কোনো কারণে, সেজন্য ওখানে এই এফেক্ট গুলো ওখানে ধরা পড়ছে। এটা তো অন্য কিছু নয়, এটা তো কোনো আমাদের তৈরি করা কোনো জিনিস নয়। পৃথিবীর একটা এনার্জি সব জায়গায় কাজ করছে। যেখানে লো এনার্জি সেখানে এই এফেক্ট গুলো খারাপ, আর যেখানে এনার্জিটা ভালো সেখানে ভালো। যেমন সব থেকে বেশি লো এনার্জি থাকে কবরস্থানের পাশে, শ্মশানের পাশে, মন্দিরের পাশে। শুনতে খারাপ লাগলো, এটা খুব সত্যি কথা। কারণ মন্দিরে আমরা সবসময় আমরা চাইতে যাই, আমাদের দুঃখের কাহিনী বলতে যাই, ওখানকার এনার্জিটা সবসময় থাকে। ওই জন্য ওখানে ধূপ ধুনো এসব হয় বলে আমরা ওটা ফিল করি না, বাট মন্দিরের এনার্জি সবসময়, চারপাশের এনার্জি। তোমার যদি অরা উইক থাকে তোমাকে কিন্তু ওটা নিয়ে নিতে পারে। আমি তো রোজ মন্দিরে যাই, কই আমার তো কিছু হয় না, তার মানে তোমার অরাটা নিতেই পারে না। ওখানে তো মানে সব সময় সবাইকার নেগেটিভ চিন্তাই থাকে। তুমি একটা খুব লজিক্যালি ভেবে দেখো, কতজন যায় কৃতজ্ঞতা জানাতে, কতজন যায় ওখানে আনন্দ সহকারে করতে। প্রত্যেকেই যায় তার খামতিটা ওখানে বলতে, তার যেটা নেই সেটা বলতে, সে যেটা পাচ্ছে না সেটা বলতে। মানে প্রত্যেকটি কিন্তু নেগেটিভ। মন্দিরে কজন যায় যে ধন্যবাদ জানাতে? কখন যায় ধন্যবাদ জানাতে? যখন সে যেটা পেয়ে গেছে, মানত পূর্ণ হয়েছে। কিন্তু যায় ঠিক কথা, এটা হয়তো অনেকেই শুনে রেগে যাবে, কিন্তু ওইটা বলে না আবার একটা কিছু চেয়ে তবেই সে ফেরে। এটা আমাদের মনুষ্য জাতির ধর্ম। ওই জন্য মন্দিরের আগে, মানে আগেকার দিনে মন্দিরের কাছে কিন্তু বাড়ি হতো না, এইটা একটা অন্যতম কারণ। যদি একটু বই তো পত্র ঘাঁটা যায়, মানুষ তখন পড়ে না, শুনে ভাবে কে কি বলছে। একটু যদি বইপত্র ঘাঁটা যায়, একটু যদি বাস্তু নিয়ে আলোচনা করা যায়, যদি সে নিজে একটু পড়ে, তাহলেই জানতে পারবে সেখানে একটা পরিষ্কার করে দেওয়া আছে। মন্দিরের কাছে বাড়ি নয়, ওখানকার অরা ভীষণ উইক থাকে। আচ্ছা, একটা মানুষের মধ্যে বা একটা বাস্তুর মধ্যে অরা উইক রয়েছে, সেটা সে প্রথম ভাবে কি করে বুঝবে? একজন ব্যক্তি কি করে বুঝবে? ধরুন আমারই উইক আছে, আমি কি করে বুঝবো? ওই যে প্রথম কথা হচ্ছে রোগ ব্যাধি অনেক বেশি হয় ফার্স্ট, তারপরে তোমার উন্নতিতে অনেক বাধা, এবং সবসময় দেখবে সেই মানুষগুলোকে বেশি মানুষ পছন্দ করে না। আচ্ছা, সবার কাছে খারাপ হয়ে যায়। খারাপ শুধু নয়, মানে তার কথা ছাড়তে, ও কি বলছে, ও বেশি বলে, ও এরকম বিভিন্ন আছে। আর আমাদের সামনে এলে তো আমরা মোটামুটি, আমি তো বুঝতেই পারি। আমি কিছু মানুষকে হয়তো ডিরেক্টলি, আমার মধ্যে এই গুণটা আছে, আমি ডিরেক্টলি কাউকে না বলি না, কিন্তু আমি আস্তে আস্তে দূরত্ব বাড়িয়ে গুরুত্ব কমিয়ে দিই। মানে বুঝতে পারি এর কাছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, সে হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ থাকতে পারবো, বাট আমি থাকতে পারবো না। আচ্ছা, মানে যার মধ্যে অরা কম আছে, নেগেটিভ ব্যাপারটা রয়েছে, তার সাথে থাকলে তো আপনারও, আমার কিছু হবে না। কিন্তু এটাই অ্যাঞ্জেল থেরাপি, বা এটাই আমার কাজ। রেইকি হিলারদের যদি সে প্রপার রেইকি হিলিং করতে পারে বা নিজেকে হিল করে রাখে, ওই জায়গাতে তোমাকে থাকতেই দেবে না, ঠেলে তোমাকেই বার করে দেবে। ও থাক ওর জায়গায়, আমাকে ওখান থেকে ঠিক ঠিক বার করে দেবে। আচ্ছা, মিউজিকটা কিভাবে এফেক্ট করে আমাদের বাস্তুতে? মিউজিকটা কি, মিউজিকে যে এটাও এনার্জি, প্রত্যেকটি যে তরঙ্গের যে ব্যাপার। মিউজিক বলতে আপনি কোনটাকে বোঝাচ্ছেন? মিউজিক বলতে মন্ত্র। আচ্ছা। এবং যে কোনো মিউজিক, এখানে একটা উদাহরণ দিই, যখন খুব লাউড মিউজিক হয় কোনো বাড়িতে, ধরো বাচ্চা কাচ্চারা বেশি সারাক্ষণ
খুব এমন যেগুলো মিউজিক যেগুলো কাঁচ নড়ে যায়, জানলার কাঁচ নড়ছে, মানে তোমার হার্টবিটটা প্রচন্ড হচ্ছে, সেই বাড়িতে ঝগড়া ঝাঁটি, অশান্তি, হট টেম্পার, পড়াশুনোয় অমনোযোগী, এগুলো হবেই হবে। আচ্ছা, দেখবে যারা বিখ্যাত গায়ক গায়িকা, যারা অরিজিনাল গান শুনে যারা মানে শিখে যারা বড় হয়েছে বা হয়েছে, তাদের রোগ ব্যাধি এবং তাদের আয়ু কিন্তু অনেক দিনের। কি করে হলো? এমনি হলো, তারা তো আমাদের মতনই মানুষ। আচ্ছা, ভেবে দেখো, এটা কিন্তু পুরো 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 পরিষ্কার বাস্তুতে লেখা আছে। এই যে ওম শব্দটা, এটা যখন আমরা মন্ত্রের থেকেও বেশি যখন আমরা সঙ্গীতের মতন করে বলি, এমনি ওম যখন বলা হয় সঠিকভাবে যদি উচ্চারণ হয়, সেটা কিন্তু একটা সঙ্গীতের মতন, সেটা একটা সুরেলা। ওম যখন আমরা বলি, যখন অরিজিনাল মন্ত্র উচ্চারণ করি, তখন কিন্তু ওটা একটা সুর হয়ে বেরোয়। এর যে তরঙ্গ, এটা আমি ছাড়া তুমি, তুমি সবাই কিন্তু এর মধ্যে এই আওতায় আসে। এই মিউজিকটা ওম, যদি আমরা নিজেদের মধ্যে এই যে ওম বলাটা অনেকে আছে প্র্যাকটিস করে, গায়ক গায়িকারা তো করে, এমনি যদি সাধারণ মানুষরাও এই যে ওমটা যদি বলতে থাকে, তাহলে তো নিশ্চয়ই পজিটিভ একটা। হ্যাঁ, এটা সবচেয়ে পজিটিভ এনার্জি দেয়া, সঙ্গীতই বলো আর সুরই বলো আর যাই বলো। আচ্ছা, এরকম অনেক কিছু আছে, ভালো মিউজিক আছে। জল তরঙ্গের যে মিউজিক, সেটা আমাদের মানিকে অনেক অ্যাট্রাক্ট করে। এই যে উইনচ্যাম, যে ফেন্সুই যদি উইনচ্যাম বলি, ওর মধ্যে একটা যে সুদিং যে মিউজিকটা আছে, যখন ওটা ধরো ওটা হাওয়ায় দোলে, দোলে তো, ওটা তো ওই কারণেই করা। ওটা কেন, ওটা কেন দিতে বলে? ওর যে ওই যে সুদিং যে একটা সুন্দর মিউজিক, তোমার সারা বাস্তুটাকে পজিটিভ করে দিতে পারে। ওটার জন্য সবসময় বলে জানলায় লাগাতে, দরজায় লাগাতে, মানে বাইরের হাওয়াটা যেন তোমার ওই উইনচামে লাগে। এখন তো সবাই ঘরের ভিতরে করে, ঘরের ভেতরে ওটা কিন্তু স্থাপন করার জায়গা নয়, এটা খুব লজিক্যালি ওটা তৈরি করাই ওইভাবে। ওর একটা দেখবে এত মিষ্টি শব্দ, এত মিষ্টি শব্দ, মানে মানে তোমার মনটাকে সেই মুহূর্তে একটু ভালো করে দেবে, দিতে বাধ্য। ওই ওই মিউজিক কিন্তু তোমার সারাদিন যদি টুং 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 বাজতে থাকে, তোমার বাস্তুকে কিন্তু ওটা কিন্তু বাস্তুকে ঠিক করার জন্যই ওটা তৈরি। আর এবং যে কোনো বুদ্ধের মনেস্ট্রিতে যাবে, ওদের ওই যে একটা বুদ্ধের একটা আছে না, একটা ঘন্টার মতো এরকম বাজায়, ওর যে একটা মন্ত্র, ও যে সুরটা যেটা, ওটাও কিন্তু বাড়িতে অনেকে ঘন্টা হিসেবে, মানে ঠাকুর ঘরেই বলো, উইন্ডোতে বলো লাগায়। কেন ওটা লাগায়? ওটা কিন্তু সঙ্গীত, ওইভাবেই সুরটা তৈরি যে তোমার বাস্তুকে ওটা ক্লিন করবে। ওটা তৈরিই কিন্তু এইভাবে। আমাদের যে পুজোয় যে ঘন্টা ব্যবহার হয়, সব থেকে যেটা আমরা বলি যে দুরকম হয় না, একটা প্রত্যেকটির কিন্তু একটা আলাদা ভ্যালু আছে আমাদের লাইফে। তবেই ওটা শাঁখও তো একটা ধ্বনি, বলতেই হবে। তাহলে সেটাও তো একটা সঙ্গীতের, সঙ্গীত মানে যদি আমি বাজনা গান না বলি, ওটাও তো একটা সঙ্গীত, ওটাও তো একটা ধ্বনি। যেটা আমরা উচ্চারণ করি না, সেটাই কিন্তু আমাদের ধ্বনি হয়ে যায়, তাই তো? যেটা উচ্চারণ করি সেটা শব্দ, আর যেটা আমরা উচ্চারণ না করে একটু ইয়ে করে বলি, সেটাই আমাদের ধ্বনি। তা শাঁখটা তো একটা ধ্বনি হয়। তাহলে সেটা কেন আমাদের পুজোয় ব্যবহার হতো? কেন হতো বলো? কেন প্রতিদিন সন্ধ্যেবেলা সকালবেলা শাঁখ আমাদের মা জেঠিমারা বাজাতেন? কেন? এক তো নিজের অরা ক্লিন হয়, শাঁখ বাজালে ভীষণ ভাবে হার্ট চাকরা কিন্তু অ্যাক্টিভেট হয়। এই যে আমরা ফুঁ দিয়ে যে ওটাকে বাজাচ্ছি, উলু দেওয়া আর শাঁখ বাজানো, এটা কিন্তু হার্ট চাকরাকে ভীষণ ভাবে অ্যাক্টিভেট করে। আগেকার মানুষদের হার্টের রোগ কম হতো, তারা অনেক দীর্ঘজীবী হতেন, তারা অনেক ঠান্ডা হতেন, তাদের মস্তিষ্ক অনেক মানে বিচার বিবেচনা, হট টেম্পার খুব কম ছিলেন, বসে আলোচনা করে কথা। এটা কেন হতো? এমনি এই পুরো বাতাবরণটাকে কিন্তু ইয়ে করে দেয়। যার জন্য দেখবে যখন কোন জায়গায় পুজো হয় আমাদের খুব ভালো লাগে। কেন ভালো লাগে? এমনি ভালো লাগে। যারা ঠাকুর অত মানে না, আমি আমার কথা বলছি, আমি অত ঠাকুর বিশ্বাস করতাম না, কিন্তু আমারও পুজোর সময়টা ভালো লাগতো। ওই যে একটা শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘন্টা, এগুলো তোমার কিন্তু পুরো বাস্তুটাকে করছে। তার মানে তার মধ্যে তো আমিও পড়ছি, আমিও তো একটা সামগ্রী বাস্তু, তাহলে আমাকেও এফেক্ট করছে। এই যে শঙ্খ যেটা বলছিলাম, হার্ট চাকরাকে এত অ্যাক্টিভেট করে দেবে তোমার, তখন তুমি ইমোশন বলে তুমি মানে নিজেকে এক জায়গায় আটকে রাখবে না, তুমি নিজেকে প্রসারিত করতে পারবে, তোমার সবকিছুকে তোমার তখন ভালো লাগতে শুরু করবে। এটাও তো ওই একই। এছাড়া যদি তুমি সঙ্গীত বলো, তাহলে তোমাদের শাস্ত্রীয় সঙ্গীত, প্রত্যেকটি আলাদা আলাদা তার ভ্যালু আছে, এবং সকাল সন্ধ্যে রাত্রির তার কিন্তু আলাদা আলাদা সব ব্যাখ্যা করা আছে, বিশাল ব্যাখ্যা করা আছে।
ঋগ্বেদে সামবাদে মানে বিশাল ব্যাখ্যা করা আছে এক একটা রাগ নিয়ে, কোন রাগটা সকালে করলে বাজালে, এখন তো কেউ করে না, এখন বলে বাজে একটু বাজাও, ফোনে বাজাও বা যা হোক করে ব্লুটুথে বাজাও, যাও করো। প্রত্যেকটি রাগের একটা আলাদা মাহাত্ম্য দিয়ে কোন সময় কোন রাগটা ব্যবহৃত হবে একদম ডিটেলে বলা আছে, ডিটেলে বলা আছে। এগুলো আজকাল বাস্তুবিদরা অ্যাভয়েড করে, জানি না কেন, কিন্তু এগুলোর কিন্তু মারাত্মক এফেক্ট আমাদের লাইফে। আজকাল শাঁখও বাজে না, উলুধ্বনিও পড়ে না, যার জন্য সবসময় যেন বাড়িতে একটা নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তার মধ্যে আমরা ল্যাথার্জি হয়ে যায়, এটাও কিন্তু ওরই একটা পার্ট। আমাদের ভোরবেলা ঘুম ভাঙে না, আমাদের ঠিক টাইমে আমরা ঠিক কাজটা করে উঠতে পারি না, এগুলো কিন্তু সব ওই একটা। তুমি যখন ঘুমোচ্ছ, ধরো একটা বাড়িতে যদি যে বয়োজ্যেষ্ঠ আছে সে যদি সকালবেলা শাঁখ বাজিয়ে ধূপ জ্বালিয়ে পুজো করে, তোমার ঘুমটা ভেঙে যাবে। ভালো গন্ধ আওয়াজে, ওই আওয়াজ কিন্তু আমাদের কখনো কঠোর লাগে না। দেখবো আমরা ঝাট করে উঠে পড়ি, এই পুজো হচ্ছে, তার মানে কি আমাকে আমার মানে কনসাস সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভেট করে দিল সঙ্গে সঙ্গে। তার মানে এগুলোর কত পাওয়ার। তাহলে এগুলো যদি রোজ করা হয় তাহলে এর পাওয়ারটা কত বেশি। আমরা কিন্তু এখন সব ছেড়ে দিয়েছি, আমরা শুধু ফোনের রিংটোন শুনে শুনে মানে বিরক্ত হয়ে গেছি, তাই তো? তাহলে এগুলো কিন্তু এগুলো ভীষণ এফেক্ট, ভীষণ এফেক্ট। মানে তুমি ভাবতে পারছো না, তুমি 21 দিন অ্যাপ্লাই করে দেখো, 21 ডেজ তোমার লাইফ পাল্টে দেবে। একে তো তুমি হ্যাবিচুয়েট হয়ে যাবে, আর দ্বিতীয়ত তোমার লাইফ একদম পাল্টে দেবে, একদম। মানে এর কোনো আলাদা কোনো ব্যাখ্যাই হয় না, একদম লাইফ পাল্টে দেবে। আচ্ছা, অনেক সময় অনেকে বলে যে বাড়ির সদর দরজার সামনে একটা লাইট লাগাতে, অথবা অনেকে দেখি যে বাড়ির সামনে অনেক কিছু ছবি লাগিয়ে রাখে, বা বাড়ির সামনে হয়তো কেউ হয়তো কারো বাড়ির সামনে খুব নোংরা, পরিষ্কারও নয়, তো এগুলো তো বাস্তুর একটা দিক। ভীষণ। সদর দরজা তোমার মা লক্ষ্মী কুবেরের আসার জায়গা, সেটা তো কখনো নোংরা করাই যাবে না। আমি একটা জায়গায় বলেও ছিলাম এই কথাটা, আগেকার দিনে দেখতে না যে সকালবেলা উঠে মা জেঠিমারা সদর দরজা ধুতো, কেন? ওটাতেই তো আমাদের আনাগোনা। তুমি নোংরা মারিয়ে বেরোলে তোমার কাজটাও সেরকম হবে, নোংরা মারিয়ে ঢুকলে তোমার কাজটাও পণ্ড হয়ে গেল। আচ্ছা, সদর দরজা সবসময় পরিষ্কার রাখতে হবে। আর ছবি তো রাখে অনেকে, গণেশের ছবি রাখে, স্বস্তিক রাখে, এগুলো তো আমাদের বাস্তুতে বিধান দেয়াই আছে। এবং আমি রিসেন্ট একটা ভিডিও করেছি যে এই যে গৌতম বুদ্ধের মূর্তি রাখে না সবাই, ঘরের মধ্যে যদি রাখা হয়, মানে বেডরুমে গৌতম বুদ্ধের মূর্তি রাখা যাবে না, ঠিক আছে? ওটা বেডরুমে রাখার জিনিস নয়, ঠাকুর ঘরে বা ড্রয়িং রুমে সাজিয়ে রেখেছে, রাখলাম। যদি কেউ বাড়ির বাইরে রাখতে চায় শোপিস হিসেবে, তাহলে কিন্তু সবসময় ব্ল্যাক কালারের বুদ্ধা রাখতে হবে। এদের নেগেটিভ এনার্জি না, আমাদের যে গৌতম বুদ্ধার মূর্তি এখন অনেকে রাখছে, বা এটা আগেকার দিনেও ছিল বহু বাড়িতে। লাফিং বুদ্ধা তো পরে এসছে, এটা ফেন্সুইয়ের, ওটা আমাদের নিজের যে বুদ্ধের মূর্তি, তাহলে সবসময় কালো রঙের রাখা উচিত। তাহলে কি হয়, সদর দরজায় যদি রাখা হয়, ধরো একটা ফ্রেম করে বা কিছু করে, অনেকেই এখন রাখছে, বিশেষ করে নন বেঙ্গলেরা তো রাখেই, তো কালো রঙের বুদ্ধ রাখতে হয়। তাহলে নেগেটিভ এনার্জিটা, যে তোমার বাড়িতে এসছে তার যা নেগেটিভ এনার্জি, ওটা কিন্তু অনেকটা রিমুভ হয়, তবেই সে ভেতরে ঢোকে। এগুলো কিন্তু পুরো সাইন্টিফিক্যালি প্রুভড, এর কোনো অন্য কোনো ব্যাখ্যা হয় না। তর্ক যদি কেউ করে সে করতে পারে, সব বিষয় নেই, বাট এগুলোর আলাদা আলাদা মাহাত্ম্য আছে। কালারের আলাদা যেমন মাহাত্ম্য আছে, এগুলোরও বাস্তুর ক্ষেত্রে মাহাত্ম্য আছে। কালারের মাহাত্ম্যটা কিরকম? কালারের মাহাত্ম্যটা কি ম্যান টু ম্যান ভ্যারি করে? মানে এটা কিরকম? মানে বার অনুযায়ী পরা জামা কাপড়, এই কালার ওই কালার, বা ওটা তো একটা আছে, ওটা তো ইন জেনারেল সবাই মেনটেন করা উচিত, আমি তো নিজেও করি। তো আর এমনি ন্যাটাল চার্টে মানে রুট ডেস্টিনি দেখেও কালারের আলাদা আলাদা, তার লাকি কালার, এইসব কালার আছে। মানে সে ওটা কিভাবে মেনটেন করবে? মানে ওই কালারের কি, মানে সব সময় তো ওই কালারটা রাখা সম্ভব নয়। ধরো আমি যদি বলি, যদি কারোর 2 হয়, 2 যদি রুট নাম্বার হয়, মুন, তাহলে মুন হচ্ছে সাদা সাদা হয়। মানডে হচ্ছে তার লর্ড হবে শিব, হ্যাঁ ঠিক আছে, মুন হবে, দেখবে শিবের মাথায় চাঁদ আছে। তো এবার তার সাদা রংটা করতে হবে। সাদাটা তো সারাদিন কি সে সাদা পরে থাকবে নাকি? সারাদিন তো একটা তার পরিধেয় বস্ত্র তো সাদা হতে পারে না, হতেই পারে না। তখন সে কি করবে? সে তার বিছানার চাদরটা সাদা করবে, সে বালিশের কভারটা সাদা করবে, সে হয়তো একটা ব্যাগ নিল সাদা রঙের, মানে সারাদিন তার যেন কোনো সাদা রঙের কিছু তার কাছে থাকে। এবার সোমবারে সে সাদা পরলো, সোমবারে সবাই সাদা পরে, সাদা পরলো। আচ্ছা, ওই রংটা তার কাছে রাখতে হবে, সবসময় রাখতে হবে। এটা কিন্তু মানে
প্রুভড যে এটা করে কিন্তু সত্যি ফল হয়। হ্যাঁ, এবার আমি তোমাকে এখানে একটা কথা যেটা আমি সবসময় বলি, তুমি সবকিছু বলে দিলে আর কাজের কাজ এসে বলবে দিদি কিছু হচ্ছে না, তার মানে সে কিন্তু সঠিকভাবে কাজ করছে না। সে যদি ঘরে সাদা রঙের যত দামি বস্ত্র পরে বসে থাকুক, সে তার কিছু হবে না। খাটতে তাকে হবে, বাট ওই মেনটেন করে করলে সেটা প্রোগ্রেসটা তাড়াতাড়ি হয়। এটা কিন্তু এমন নয় কি তুমি অন্য কালার করলে তোমার হবে না, কিন্তু এটা করে যদি তুমি মানে বিশ্বাসের সাথে এটা অ্যাপ্লাই করো, তোমার প্রোগ্রেসটা তাড়াতাড়ি হবে। এটা কিন্তু হতে বাধ্য বাধ্য, নাহলে এত মানুষ কেন অ্যাপ্লাই করছে? নিশ্চয়ই তারা কিছু ফল পাচ্ছে বলেই তো করছে। আমি কেন করি? নিশ্চয়ই আমি কিছু ফল পেয়েছি বলেই তো করছি। তার মানে এই নয় কি আমি বাড়িতে বসে শুধু বৃহস্পতিবারে হলুদ পরে বসে আছি, তাহলে তো কিছুই লাভ হবে না। কর্মটা করছি, করে যেতে হবে, কর্ম করে যাচ্ছি, তার সাথে সাথে সনাতন যে জিনিসগুলো সেগুলোকে নিয়ে এগোচ্ছি, এবং ওগুলো কিন্তু প্রত্যেকটি সায়েন্টিফিক। এখনই বরঞ্চ আমরা ভুলভাল কাজ করি, তখন কিন্তু প্রত্যেক কাজটাই কিন্তু সায়েন্টিফিক্যালি হতো। সনাতনে আমাদের যা যা ধর্মে বলা আছে না, প্রত্যেকটি ঠিক। ওটাকে পরে কুসংস্কার করা হয়েছে, মানুষ বিকৃত করে দিচ্ছে, বাট আমাদের আসল যে সনাতন ধর্ম যেগুলো বলা আছে প্রত্যেকটি সায়েন্টিফিক্যালি, প্রত্যেকটি সায়েন্টিফিক্যালি। বাস্তুর ক্ষেত্রে যদি এবার আসি, বাস্তুর যে নিয়মগুলো রয়েছে, বাস্তুর যে ধরনগুলো রয়েছে, এগুলো কি শুধুমাত্র পার্টিকুলার কোনো সনাতন ধর্মের ক্ষেত্রে, নাকি বাস্তু ধরুন আপনার কাছে এমন কেউ আসলো যে হয়তো সনাতন ধর্মের না, অন্য ধর্মের, তাহলে আসবেই না তো? তার ক্ষেত্রে কি এই বাস্তু কাজ করবে না? সবার ক্ষেত্রে কাজ করবে, কিন্তু অত আসবে না। আচ্ছা, মানে বাস্তুর ক্ষেত্রে তো সবই এক। হ্যাঁ, আমি পৃথিবীতে তো আমরা সবাই একই, সবাই তো রক্ত মাংসেরই মানুষ। তাহলে আমি যেটা হবে সেটা ওদেরও হবে। চায়নাতেও তো মানে, তারা তো সনাতন ধর্ম বলে মানে না, তাদের ওটা আছেই। ওরা ফেংশুইকে সবসময় গুরুত্ব দেয় সবার আগে। আমাদের এখানে আগে আমরা চাঁদ দেখি, তারপরে বাস্তু দেখি। ওরা আগে বাস্তু দেখে, তারপরে চাঁদ দেখে। আচ্ছা, তো ফেংশুই তো ওদেরই, তা কি করে হলো? এবং এই যে এই মিউজিকের কথা বললাম, যে বলে মনেস্ট্রি গুলোতে যে সমস্ত সরঞ্জাম আছে প্রত্যেকটি বাস্তু রিলেটেড, ঠিক আছে? তাহলে তারা তো কেউই সনাতনী নয় না, তার তো একটা ধর্মটাই আলাদা। যদিও গৌতম বুদ্ধ আমাদের মানে হিন্দু ধর্ম থেকে নতুন ধর্ম স্থাপন করেছিলেন, কিন্তু যারা ওনার অনুগামী তারা তো সব অন্য ধর্মেরই, বৌদ্ধ ধর্মের। তাহলে তারা কি করে এটা কেন মানেন? অনেক বেশি মানেন। মাটিতে বসে খাওয়া, সোজা হয়ে বসে পড়া, উত্তর মুখ করে পড়া, এগুলো কাদের? এগুলো ওরা অতিরিক্ত মেনটেন করে। তবে সনাতনী আমাদের যেগুলো, সেগুলো প্রত্যেকটি সায়েন্টিফিক্যালি, আর ওরাও ওগুলো যেগুলো ব্যবহার করছে সেগুলো, তার মানে এখান থেকেই গেছে। অ্যাকচুয়াল সনাতন ধর্মটা সবচেয়ে পৌরাণিক পুরনো ধর্ম, তার থেকেই তো সবকিছু এসছে। সেই জন্য আমি সনাতন কথাটা ইউজ করলাম। বাট অনেকেই মানে, আবার সনাতনের থেকেও অনেকে মানে না, মানে হিন্দু হয়েও অনেকে এগুলো মানে না, বলে এগুলো ফালতু। তা তুমি তো তাকে বুঝিয়েও পারবে না। কিন্তু অন্য কেউ, এখন অন ক্যামেরায় বলাটা ঠিক হবে কিনা জানি না, অন্য আসে না তা নয়, আসে এবং আসছে, এবং তারা ইউজ করছে এবং তারা ফল পাচ্ছে। আচ্ছা, প্রচুর মানুষ আমার কাছে আসে, তারা সনাতনের মানে কোনো কিছুই মানে না, বাস্তুটা মানছে এবং তারা ফল পাচ্ছে, এবং তারা কালারও মানছে। এখন আসছে না বলবো না, আসছে। অনেকে বাড়ির ভেতরে দেখি যে ইন্টেরিয়ার যে ডিজাইনিং যেটা করে, এই দেয়ালে হয়তো পিঙ্ক কালার, এই দেয়ালে হয়তো হলুদ কালার, এই দেয়ালে হয়তো সবুজ কালার। এগুলো কি এখন করা উচিত? আগে যেমন দেখতাম যে একটা বাড়ির মধ্যে পুরো ঘরটাই হয়তো গোলাপি, অন্য একটা ঘর দেখতাম পুরো ঘরটাই হলুদ। তা এখন তাহলে এগুলো মানে এখন যে বিভিন্ন এক একটা দেওয়াল এক একটা কালার, ফ্ল্যাট গুলোতে বেশি নতুন নতুন যে হচ্ছে, ওই জন্যই তো ফ্রিকিল মাইন্ড। আজকে এটা করছে, কালকে ওই কাজটা করছে, কালকে আবার ওটা ভালো লাগছে না, আবার ওটা করছে, এবং যে কাজটা করছে তাতে মন নেই, অন্যেরটা দেখে মনে হচ্ছে করি। মানে আমার মাইন্ড সেটআপটাই তো ওইরকম ফ্রিকিল, তাহলে আমি কাজও তো ফ্রিকিলই করবো, এবং ভুল জায়গায় ভুল কালার। আচ্ছা, আমি যেখানে ঘুমোতে যাব, যে ঘর, সেখানে একটা তীব্র কালার, আমার ঘুম আসবে কোনোদিন? তাহলে রাত্রে ঘুমোতে যাই কেন, দিনে ঘুমোই না কেন? যখন আমরা দিনের বেলা কোনো ঘরে শুই, এমন পর্দা টানি যাতে বাইরের আলোটা একটু ঘরে না আসে। কেন? সূর্যের আলোটা তীক্ষ্ণ বলেই তো। রাত্রে আমাদের ঘুম পায় কেন? সূর্যের আলোটা নেই বলেই তো। সেখানে আমার ঘরে একটা তীব্র কালার, তো সেখানে আমার এদিকে বলছে আমার অনিদ্রার রোগ হবে না কেন? তুমি তো হয়তো সারা জীবন ঘুমোতেই পারবে না এরপরে, কারণ ওইটার এফেক্টটা তো আমার চোখে মুখে কাজ করছে, ব্রেনে কাজ করছে।
এটা তো লজিকটা তো মানতে হবে। আমি যা ইচ্ছা একটা কালার করে দিলাম, ভাবি যাবি এ করে, আমি তো ঢুকে এরকমও বাড়িতে গেছি, গিয়ে বলছি আমি আপনার বাড়িতে এমনি সব ঠিক আছে, রংগুলো পাল্টে ফেলুন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। মা তো অনেক দাম দিয়ে করেছেন, তাহলে থাকুক, তাহলে আমার ডেকেছেন কেন? আচ্ছা, মানে আমি এটা সত্যি কথা, কোনো কালারের কোনো ঠিক ঠিকানা নেই। এবং এমন এমন কালার মেয়ের পছন্দ, বাবা মানুষের পছন্দ এরকম হতে পারে এই কালার। আমি ড্রয়িং করি না ওই কালারটা দিয়ে, খাতার মধ্যে চাপা থাকবে ঠিক আছে, তাই বলে পছন্দ করে বলে ওই বিভৎস কালারটা দেয়ালে দিয়ে দেবো আমি? আমি তো সারাক্ষণ কথা বলে যাচ্ছি শুধু ওই দেয়ালের দিকেই তাকিয়ে, মানে অন্য কোনো দিকে আমার দৃষ্টি যাচ্ছে না। আর বাড়ি এসে যেন মনে হচ্ছে আমি চোখে একটু দেখছিও কম, তাহলে তারা ওখানে 24 ঘন্টা থাকে। মানে ঘরের মধ্যে এই যে মাল্টি কালার, একদম একদম এগুলো উচিত না। এগুলো বাচ্চার মনকে হেভি এফেক্ট করে, ফ্রিকিল বানিয়ে তোলে। আচ্ছা, এখন দেখা যায় যে ঘরের মধ্যে সব মাল্টি কালার, এই দেয়ালে একটা কালার, এই দেয়ালে একটা কালার, পর্দার একটা বিকট কালার, কেন? আচ্ছা, এইগুলো কি বাস্তবের উপর ডিপেন্ড করে? হ্যাঁ করে না, ভীষণ ভীষণ। আচ্ছা, রং জিনিসটা ভীষণ এফেক্ট করে মানুষের জীবনে। এক হচ্ছে গন্ধ, রূপ রস গন্ধ বর্ণ বলে না যেগুলো আছে, প্রত্যেকটি তো মানুষের জীবন এবং বাস্তু। তুমি বাড়ি ছাড়া তোমার জীবনটাই তো অচল, তাহলে আমরা বাড়ি করি কেন? তাহলে তো সবাই আমরা রাস্তায় থাকতে পারতাম। তার মানে নিশ্চয়ই তার একটা কোনো মাহাত্ম্য আছে বলেই আমাদের বাড়ি, তাই তো? তাহলে এবং সত্যি সত্যি বাড়ি কিন্তু তোমার জীবন পাল্টে দিতে পারে। তোমার মন সেট আপ যদি ঠিক করে দেয়, তোমার কাজটাও ঠিক হবে, আর কাজ ঠিক হলে তোমার তার ফলও তুমি পাবে। সবকিছু মেনটেন করতে হবে না। এমনকি এই যে টিভি দেখছে, টিভির কালারটা এমন, বাচ্চাটার কার্টুন দেখছে, সে উগ্র হবেই, কারণ সে তো দেখছেই উগ্রতাটা। হয়তো সে কার্টুন দেখছে, কিন্তু ওই যে কালারের এফেক্ট তার সাবকনসিয়াস মাইন্ডকে পুরো মানে একদম ক্র্যাক 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 করে দিচ্ছে। ও কোনো জিনিসটা স্বাভাবিকভাবে সে দেখতেই পারবে না, আলোচনাই করতে পারবে না। এটা একদম প্রমাণিত সত্য। আমরা খুব কম মানি, যার জন্য কিন্তু যত সমস্যা আমাদের মধ্যে বেশি। আমরা কেউ মন্ত্র উচ্চারণ করি না, একটা মন্ত্র সারাদিনে উচ্চারণ করা উচিত নিজের অরাকে ক্লিন করার জন্য। ওই যে একটা সুদিং যে সংস্কৃতের যে একটা ধরো যে কোনো, এই ধরো হনুমান চালিসাই বলো যাই বলো, যে টিউনে যে বলা হয়, তুমি ভাবো না যখন আমরা ইউটিউবে শুনি কত ভালো লাগে, তাহলে নিজেরা বললে তাহলে আমরা তো ক্লিন করতে পারি নিজেকে, করবো না আমরা। আচ্ছা, তার মানে অনেকে বলে না যে তুই একটা কাজ কর, মন্ত্র হনুমান চালিসা বা আদার্স অন্য কোনো মন্ত্র তুই পড়তে পারছিস না, তুই মোবাইলে চালিয়ে শোন। তার মানে ওটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের মুখে বলা। ওটা কেন বলে? তুমি ধরো কিছুদিন শুনতে শুনতে না তোমার ইচ্ছা জাগবেই, ওই পাওয়ারটা কিন্তু ওই মন্ত্রের মধ্যে আছে। তোমার মাইন্ডটাকে তৈরি করে, আমার কাছে প্রচুর দুরন্ত বাচ্চা, প্রচুর দুরন্ত মানুষ মানে বড় হয়ে গেছে, তারা আসছে, আমি তাদের কোন রকম জোর করি না, ঠিক আছে আপনাকে কিচ্ছু করতে হবে না, সকালবেলা ঘুম থেকে উঠে, আমি সময় পাই না, আপনাকে করতে হবে না, আপনি ঘুম থেকে উঠে একটা মন্ত্র চালিয়ে দিন, দিয়ে আপনি ওয়াশরুমে যাবেন, খাবেন, জামা কাপড় পরবেন, 1 ঘন্টাও তো থাকেন বাড়িতে। হ্যাঁ ঠিক আছে। তুমি বিশ্বাস করবে না, সে নিজে এসে বলছে কি করে পরিবর্তন হলো বলুন তো, আমার তো সকাল সকাল ঘুম ভেঙে যায়। হ্যাঁ ঠিক আছে, 2 ঘন্টা মন্ত্র শুনবেন। বলছি আমি এখন অফিসে কাজ করছি, গুনগুন করে বলছি, মানে কি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সঙ্গে সঙ্গেই তো কনসাস মাইন্ডটা তো জাগ্রত হয় না, তখনও বেশ কিছুক্ষণ পরে কিন্তু ওটা আস্তে 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 অ্যাক্টিভ হয়, ঠিক আছে? ঘুম থেকে উঠে ওটা ডিঅ্যাক্টিভেট থাকে, কিন্তু সাবকনসাস মাইন্ড কিন্তু সারা যখন জন্মেছি আর মৃত্যু অব্দি ওটা আছে, তার মানে ও তো ওটা নিচ্ছে ডিরেক্টলি, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, ও যখন একান্তে বসে আছে, ওইটা না ওর সুরটা ওর মাথার মধ্যে হচ্ছে, ওর উচ্চারে ও গুনগুন করে, মানে পুরোটা না পারুক গুনগুন করেও ফেলছে, সারাক্ষণ ওই মন্ত্রটা চলতে চলতে তার একটা হ্যাবিট হয়ে গেছে। যে আমি না এখন ঘুরতে ঘুরতে না বলে ফেলছি, আমি ল্যাপটপে কাজ করছি, আমার কখন মুখ দিয়ে বেশ 3-4 কলি মন্ত্র বেরিয়ে গেল। হ্যাঁ দিদি, আমার মধ্যে পরিবর্তন এসছে, আমি কি লিখবো? হ্যাঁ স্ক্রিপ্টিং করুন, লিখুন, মন্ত্র লিখুন। আমি কিন্তু প্রথমেই সে বলেছিল তার নাকি একদম সময় নেই, আরে সংস্কৃত আমি পারবো না, এই আমি কিচ্ছু করতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু একবার ফোনটা অন করে একটু লাউডলি মিউজিকটা শুনবেন, ব্যাস। কাজের জায়গায়, বাড়ি তো গেল, কাজের জায়গায় তো যারা ব্যবসা করছে, ধরুন আমি চাকরির ব্যাপারে যাচ্ছি না, কারণ চাকরিটা তো নিজের ইচ্ছা মতন হয় না, সবাই একটা অফিসে গেল, কাজ করলো, চলে আসলো। ব্যবসার জায়গাগুলো কি বাস্তু মেনে করা উচিত? হ্যাঁ
তারপরে তোমার ব্যবসা তো কি আর বলবো, চলবে না, দাঁড়াবে না। আচ্ছা, মানে ব্যবসার জায়গায় তো বাস্তুটা বাস্তু সর্বত্র। তুমি রকে আড্ডা মারছো, সেখানেও একটা বাস্তুর এনার্জি আছে। এমন নয় কি ওটা বাস্তুর আলাদা কিছু। বাস্তু মানে কি, স্থলটাই, যে পুরো জায়গাটাই বাস্তু। প্রত্যেকটা আলাদা আলাদা ভাইব্রেশন, যেখানকার ভাইব্রেশন যেরকম। দক্ষিণের একরকম ভাইব্রেশন, পূর্ব দিকের একরকম ভাইব্রেশন, পশ্চিম দিকের একরকম ভাইব্রেশন। এটা সব পৃথিবীর সৃষ্টি, আমাদের কিছুই নয়। এটা খালি বলে দেওয়া যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে মানে ওর প্রোগ্রেসের ভাইব্রেশন ওই দিকটা। ঈশান পূর্ব দিক থেকে ওঠে না, ঈশান কোণ থেকে ওঠে, মানে উত্তর পূর্ব মিডিল থেকে ওঠে। তো ওইটা সবসময় একটা পজিটিভ দিক, সবসময়। এটা এইভাবেই কিন্তু নির্ণয় করা হয়েছে। ওয়েস্ট সবসময় ওয়েস্টেই যায়, আচ্ছা, কারণ ওটা অস্ত যাবার দিক, ওটা আমাদের দিন শেষের জায়গা। তার মানে বেশি ওয়েস্টে কোনো কাজ করলে তোমার শেষই হবে, তুমি শুরু আর করতে পারবে না কোনোদিন। এবার সবসময় এখন অনেক জনসংখ্যা বেড়েছে, জায়গার অভাব হয়ে গেছে, মানুষ যেখানে পাচ্ছে বাড়ি করে থাকছে, ওই জন্য এখন দুরবস্থাও বেশি। তবে সেগুলোর অনেক রেমিডি আছে, ওই ঈশান কোণ ছাড়া বাকি অনেক কিছুর এখন অনেক রেমিডি বার করা হয়েছে, উপায় নেই। জসমিন দেশে যদাচার। মানে আপনি বলছেন তার মানে যদি কেউ এরকম বাড়ি করেছে যে সে বাস্তু মেনে করতে পারেনি, করে ফেলেছে, তাহলে সেইটা বাস্তু কাটানোর উপায় রয়েছে। আছে আছে আছে, আমি করছি, এখন উপায় করেও দিচ্ছি। কিন্তু ওই একটা উপায় আমি মানে একদম তক্ষুনি বলে দিচ্ছি, এটা আমি পারবো না। ঈশান কোণে বাথরুম থাকলে আমি আর কিছু করতে পারবো না। বাকিগুলো আমি অনেকটা চেষ্টা করছি, এবং চেষ্টা তারা সুফলও পাচ্ছে, যদি তারা বিশ্বাসের সাথে অ্যাপ্লাই করছে। এত জায়গায় আপনি যে বাস্তুর জন্য গিয়েছেন, আরো বিভিন্ন জায়গায় যে গিয়েছেন, কোনো সময় কোনো নেগেটিভ এনার্জির মুখোমুখি হয়েছে? হ্যাঁ, নেগেটিভ এনার্জি, ওই যে বললাম, ঢুকেই মনে হচ্ছে এখান থেকে আমি বেরোতে পারলে বাঁচি। মানে আপনার মানে কি তখন কি ফিল হয় যে ওখানে কোনো খারাপ কিছু রয়েছে, মানে আত্মা বা এরকম কিছু? তা জানি না, সেটা তো বলতে পারবো না। আচ্ছা, নেগেটিভ এনার্জি বলতে ওটাই বোঝায়, আচ্ছা, মানে হয়তো কোনো রোগ ব্যাধি বৃদ্ধি হবে বা কিছু হবে। নেগেটিভ এনার্জি তো অনেকে ওটাকেই মিন করে, বাট আমি আবার অতটা মানে বলতে পারবো না, আমার কোনো ইয়ে নেই। আচ্ছা, অফিসে দেখি, অনেক জায়গায় অফিস করে দেখি এরকম রঙের লাইট, কোনো অফিসে সাদা রঙের লাইট, কোনো ব্যবসার জায়গায় আবার দেখা যায় যে পুরো ব্যবসার পুরো জায়গাটাই এরকম লাইট দিয়ে, হলুদ লাইট দিয়ে মানে সিলিং এ লাগিয়ে রেখেছে। এই লাইটটাও কি বাস্তুর উপর? হলুদটা কারণ বৃহস্পতির কালার, আচ্ছা, ঠিক আছে, এরা নন বেঙ্গলিরা বেশি ব্যবহার করে। আচ্ছা, এই যত শোরুম আছে, শোরুমে দেখবে এই হলুদ কালার, এই হলুদ কালার, হ্যাঁ, এটা বৃহস্পতির কালার এফেক্টটা ওই জায়গাটাতে কাজে লাগাচ্ছে। সোনার দোকানে বিশেষ করে দেখবে প্রত্যেকটি হলুদ কালার। ওই জন্য সাদাও ভালো কালার, সাদা সবসময় পজিটিভ করে মনকে, মানে খুব পজিটিভ করে সাদা রং। সাদা কালারটাই কিন্তু সবাই মেনটেন করতে পারে না, দেখবে সবাই সাদা পোশাক পরতে পারে না, মেনটেন করতে পারে না। সাদা মানেই শুভ্র, মানে তোমার মন ভীষণ ভাবে সুন্দর হয়ে উঠবে। সাদাটাও ভালো কালার। আর কোথাও কোথাও হালকা গ্রিনটা ব্যবহার করে, যেহেতু ওটা বুধের কালার। গ্রিন আবার একটু ব্যবসা বাণিজ্য এই দিকটা, বুধ তো গণেশের, সেটাও অনেকে ব্যবহার করে, বাট ইয়েলোটা মা লক্ষ্মীর জন্য ব্যবহার করে। নামের কি অনেক গুরুত্ব আছে আমাদের জীবনে? নাম আছে, ভীষণ গুরুত্ব আছে। তাহলে ধরুন যখন জন্মাচ্ছে একজন ব্যক্তি, তার নাম তো তার বাবা মাই দিয়ে দিচ্ছে, তাহলে সেটাকে নিয়ে কি করবে? বাবা মাকে তো বুঝতে হবে আমি কি নাম দিচ্ছি। আগেকার দিনে কিন্তু সময় এবং ডেট মেনে পাঁজি দেখে, পঞ্জিকা দেখে কিন্তু নামের অক্ষর বলে দেওয়া হতো, সেই নামের অক্ষর দিয়ে নাম রাখা হতো। এটা কিন্তু প্রচন্ড ভ্যালুয়েবল একটা জিনিস ছিল। এখন আর সেটা মেনটেন করা না, এখন উচ্চারণ ভালো লাগছে বলে একটা নাম রেখে দিল, তার না আছে কোনো মানে, না আছে কোনো মাথা, না আছে কোনো মুন্ডু, মানে সবকিছু কিরকম ঘেঁটে গেছে। নামের গুরুত্ব অপরিসীম। নামের রবি, তো- রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, হ্যাঁ, রবি তো একটাই। আর কি কোনো রবি হয়েছে? না, কেন হয়নি? রবি আর হবেই না। সেটা কেন? তাহলে কি নামের রবি, সূর্য আর হয় আছে নাকি? না, আমি মানে রবীন্দ্রনাথ বলছি। রবীন্দ্রনাথ একই নামে তো অনেক ব্যক্তি আছে, কেউ খুব সাকসেস, কেউ হ্যাঁ, আবার সেটা তো তুমি কি কপাল নিয়ে এসছো, সেটা তুমি আগের জন্মে কি করেছিলে, এখন সচেতন অসচেতন ভাবে 7-8 বছরে তুমি কি করছো, তার উপরে তোমার পুরো গোটা জীবনটা নির্ভর করছে। এবং কিছুটা তোমার বাবা মা কি করেছে সেটাও তোমাকে বহন করতে হবে কিছুটা। সবটা মিলিয়ে একটা মানুষের
লাইফ। কিন্তু অনেক সময় যে অনেকে বলে যে পূর্বজন্মেরটা পূর্বজন্মেই কেটে গেছে, এই জন্মে তার কোনো না না, তাহলে তো গীতা জানে না। আচ্ছা, পূর্বজন্মে খারাপ কিছু করে থাকলে সেটা এই জন্মে ভোগ করতে হবে? খারাপ ভালো জানি না, সে তো খারাপ ভেবে করেছে নাকি, সে তো ভালো ভেবেই করেছে, ভোগ করতে হবে। আচ্ছা। আর বাবা মায়েদের ক্ষেত্রেও তাই? সবার ক্ষেত্রে। মা বাবারও যেহেতু ধরো তাদের রক্ত তাদের মাংস নিয়েই তো একটা বাচ্চা, তাই তো তাদেরও অনেকটা তার উপরেও নির্ভর করে। জিনে তো থাকবেই, তুমি কি অস্বীকার করতে পারবে নাকি? রোগ ব্যাধি যদি আসতে পারে তাহলে পাপ পুণ্য কেন আসবে না? বলো তো, এটা লজিক আছে? না। তাহলে বলে জিন থেকে সব রোগ এসে গেল, তাহলে ভালো মন্দটাও তো আসবে নাকি? সেটা আসবে না, সুদ দেখে দেখে রোগগুলোই আসবে, ভালোটাও আসে খারাপটাও আসে। হ্যাঁ অবশ্যই, ওটাও তাহলে কেন আসছে না? এটা ঠিক, এটা ঠিক। আচ্ছা, তার মানে নাম যদি জন্মানোর সময় শাস্ত্র মতে এই যে যেগুলো আপনি বললেন যে অনেক কিছু মেনটেন করে বিচার করে তবে রাখাটাই ঠিক। হ্যাঁ, তার মানে এই নয় কি তুমি রাখলেই তুমি ভালো হয়ে গেলে। তোমাকে ওই যে বললাম, কাজ তোমাকে করতে হবে। তোমার নামটা যেরাম, তোমাকে কিন্তু সেরকম ভাবে চলতে হবে তো। এবং তুমি এমন কোনো কাজ করবে না যে তোমার সেই নামটা তোমাকে অপপ্রয়োগ হোক, তাই তো? তার মানে আমার কি নাম, আমাকে আমার নামের অনুযায়ী কাজও করতে হবে তো। আমার একটা দারুণ নাম দিয়ে দিল আর আমি কিছুই করলাম না, চুরি চামারি করলাম, লোকের ক্ষতি করলাম, তো সেটা নামটা কি কোনো ভ্যালু রইলো নাকি? আমারও কিন্তু গুরুত্ব আছে, আমিও কি নামের অধিকারী সেটা আমাকে দেখতে হবে, তাই তো? আমি যেন ঠাকুর দেবদার নাম, এই রিসেন্ট আমি বললাম যে ঠাকুর দেবদার নাম দিয়ে নাম রাখাটা ঠিক নয়, এখনকার দিনে তো একদমই ঠিক নয়। কারণ এখন মানুষ ভালো বলে কোনো কথা বলে না, সবসময় গালাগাল মন্দ করে মানুষকে ইয়ে করে, তাহলে কি অটোমেটিক তাহলে সেই ঠাকুরের নামই তো গালাগালটা দিলাম। স্ল্যাংটা যে আমি দিচ্ছি, আমি তো বুঝে দিচ্ছি না মানুষটা, তাহলে আমি এমন নাম রাখবোই না যে যাকে আমার 10 বার করে। তার মানে ও তোমার নামটা ওই কোথাও না কোথাও আমি পাপের ভাগী হচ্ছে, ওই তোমার নাম ধরে ধরে আমি গালাগালি দিচ্ছি। তাহলে যেমন আমাকেও বুঝতে হবে তেমন ওকেও বুঝতে হবে। নাম অনেক আছে, নামের কি কোনো অভাব আছে নাকি? আর ওই একটু দেখে শুনে নাম রাখা দরকার, সবকিছুরই একটুখানি না মেনটেন দরকার। লাইফটাকে মেনটেন করে চললে নাম, তোমার কাজ, তোমার পারিপার্শ্বিক ব্যবহার, তোমার সবকিছু তুমি যদি পুরোটা মেনটেন করে চলো, অটোমেটিক তুমি একজন সেই জায়গায় যেতে পারবে যে জায়গায় যাওয়া উচিত প্রত্যেকটা মানুষের। রাশির যে ব্যাপারটা রয়েছে, রাশির মধ্যে এরকম কোন রাশি আছে যে সেই রাশির ব্যক্তিরা শুধু সারা জীবন কষ্টই পেয়ে আসবে, নাকি রাশিটাও মানে এরকম ব্যাপার রয়েছে যে সে ভালো কাজ করলে তার ভালো হবে, মানে সে যদি ভালো কিছু করে তাহলে তার ফল পাবে আর কি, পরিশ্রম করলে না, ফল প্রথম পাবে। কথা রাশি নক্ষত্র নিয়ে আমি খুব একটা বলতে পারবো না, কারণ আমি ওই দিকটা কাজ করি না, আমি রুট ডেস্টিনি নিয়ে কাজ করি। তো রুট ডেস্টিনি, ওর মধ্যেও রাহু কেতু এসব তো আছে, সবই একই। তো সারা জীবন কষ্ট পাবে এরকম তো হয় না। এখন সে কোনটাকে কষ্ট মনে করছে সেটা তো তার পারসেপশন। মানে অনেকে আছে অনেক পেয়েও বলছে আমি কি কষ্টে আছি, সেটা তো আমি তো বুঝতেই পারছি না যে কষ্টটা কোথায়, কিন্তু তার কাছে ওটা অনেক কষ্ট, সেটা তার মানে তার উপরে ব্যারিত। আর কে কষ্টটা তুমি চোখে দেখতে পাচ্ছ, কি তুমি উপলব্ধি করতে পারছো, কষ্টটা কি সেটা আমাকে আগে জানতে হবে। কষ্টটা কি সেটা তো আমার পারসেপশন। আমি যে এত এইসব নিয়ে এত কাজ করি, আমার কি কষ্ট নেই? কিন্তু আমি কষ্টকে হয়তো গুরুত্বই দিই না বলে মনে করছি না যে কষ্ট পাচ্ছি। আমি ব্যথা বেদনার কথা বলছি না, কিন্তু আমি অন্য লাইফের অন্য অ্যাসপেক্টে বলছি। হয়তো আমি সেটাকে ওভারকাম করে যাই, মানে আমি ওটাকে ভাবিই না হয়তো। যেমন গতানুগতিক হ্যাপিনেসটা আছে, তেমন স্যাডনেসটাকেও চালিয়ে দিই, সেই জন্য হয়তো আমি বুঝতেই পারি না। অনেকেই আমাকে প্রশ্ন করে, দিদি তুমি সবসময় এরকম থাকো কেন? আমি তো একটা কথা জানি, যে ভালো সময়টা যেমন চলে যাবে তেমন খারাপটাও তো চলে যাবে, কারণ সময় তো থেমে থাকে না। তাহলে আমি ভেবেই বা কি করবো? আজকে খারাপ সময় করে আমি চিৎকার করে তো কিছু করতে পারবো না। না আমি সময়টাকে বদলাতে পারবো, আর না আমি থামিয়ে দিতে পারবো যে এইখানে থামো, আমার খারাপ সময়, কাল থেকে আমি ভালো সময়। তার মানে আমাকে এটাকেও অতিবাহিত করতে হবে, ভালো সময়টাকেও আমাকে অতিবাহিত করতে হবে। খালি আমি দেখবো আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয়, আমি যেন ইচ্ছাকৃতভাবে কারোর ক্ষতি না করি, আর আমি যেন ভুল না করি, এবং এমন মিথ্যে কথা না বলি যেটা অন্যের ক্ষতি হয়ে যায়। বৈদিক নিউমেরোলজি যেটা বললেন না, ওই দিকটা যদি একটু আমি বলি, মানে জাস্ট একটু টাচ করে যদি যাই, ওই ব্যাপারটা আমি পার্সোনালি জানতে চাই যে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি বৈদিক নিউমেরোলজি। সংখ্যাতত্ত্ব, বৈদিক নিয়মে সংখ্যাতত্ত্ব। আচ্ছা, সংখ্যাতত্ত্বটা কিরকম? মানে রুট আর ডেস্টিনি, যে ধরো 1 থেকে 9 সংখ্যা, তো তারপরে তো সেগুলো সব ডবল, মানে রিপিটেড সংখ্যা,
ডবল ডিজিট, হ্যাঁ, পুরোটাই রিপিটেড, মানে 1 থেকে 9 হচ্ছে মেন সংখ্যা। যদি আমি বলি 19-এ কারুর জন্ম, 19 তারিখ, তার মানে সে 1 পেয়েছে, 9 পেয়েছে, ঠিক আছে? তার মানে ওর কিন্তু ডবল ডিজিটটা সিঙ্গেল করতে হবে। 1 আর 9 হয়ে গেলে 10, তার মানে 1, তার রুট সংখ্যা হবে 1। আচ্ছা, ঠিক আছে? এবার তার তারিখটা পুরো দেখতে হবে, যে সে কত তারিখে জন্মেছে, কোন মাসে জন্মেছে। যদি আমি 1-1-2001 বলি, তাহলে 1 তারিখে জন্মেছে, তাহলে 1 প্লাস জানুয়ারি মাসে জন্মেছে প্লাস 1 2, আর 2001 মানে 2001 হচ্ছে তো, তার মানে 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 1, তার মানে 3 আর 2 5, তার ডেস্টিনি হবে 5, মানে বুধ। আর এই ডেস্টিনি সবসময় 45 ইয়ার্স এর পরে কাজ করে, তার আগে রুট সংখ্যাটা কাজ করবে। তার মানে ওর একটাও বেশি ভ্যারি করবে লাইফে। সেই ক্ষেত্রে তার কি করতে হবে? সেই ক্ষেত্রে কিছু করতে হবে না, সে তার সান এনার্জিটা তার প্রচন্ড থাকবে, সে একটু ডমিনেটিং হবে, মানে একটু মানে অন্যের থেকে অনেকটা বেশি হবে, মানে সান যেরকম ডমিনেট হবে, তার মধ্যে একটা লিডারশিপ কাজ করবে, তার রোগ ব্যাধি অনেক কাজ হবে, সে বড্ড বেশি ক্রিস্টাল ক্লিয়ার হবে, যার জন্য অন্য সম্পর্ক তার সঙ্গে মানে বেশি দিন থাকবে না, কেন অত ক্রিস্টাল ক্লিয়ার তো হওয়া যায় না, এটা একটা থাকবে। আর যেহেতু ওর ডেস্টিনি বুধ, তার মানে কোথাও ওর বুদ্ধিটাও খুব তীক্ষ্ণ হবে এবং ওকে সবসময় সঠিক পথ দেখাবারই চেষ্টা করবে। এবার আমাকে দেখতে হবে যে ও চার্টেতে যে চারটা হবে, সেই চারটায় কোন কোন গ্রহ নক্ষত্রটা নেই, তার মানে সেই যারা নেই তাদের এফেক্টটাও তো পড়বে, ব্যাড এফেক্টটা, সেটা কতটা কাটবে দেখতে হবে। রুটটা যেহেতু ওর 1, তার মানে ওই এফেক্ট গুলো একটু কমই হবে, কারণ সূর্যের দ্বারাই সবকিছু আমরা পরিচালিত। এইভাবে পুরো আলাদা আলাদা করে কিন্তু প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা করে অঙ্ক মতন, যেমন একটা অঙ্কের সঙ্গে একটার মিল নেই, তেমন একটা জন্মছকের সঙ্গে কিন্তু আর একটা জন্মছকের মিল হয় না, বিশেষ করে এই নিউমোরোলজিতে, বৈদিক নিউমোরোলজিতে। আচ্ছা, এটা খুব খুব মানে একদম সূক্ষ্ম বিচার করতে হয়, সূক্ষ্ম বিচার হয়। এবং ওই জন্য আমি সবসময় বলি, বাবা তাড়াহুড়ো করো না, আমাকে সময় দাও, আমি করে দেবো। আর একটা বলি সবসময়, যে আজকে আমার কাছে এলে, মধুমিতাদির কাছে সোমবার এলাম, মঙ্গলবার আমি রেমিডি পেলাম, বুধবার আমি উন্নতি করে গেলাম, আমি ম্যাজিকের কাজ করি না। ধৈর্য নিয়ে, বিশ্বাস নিয়ে আসো, কাজ হবে, কাজ তো হবেই, আটকাতে পারবে না। আজকেই সকালে একটি ফোন এসছে, মেয়েটি আমাকে নাকি 1 বছর আগে ফোন করেছিল। এবার আমার ফোন নাম্বারটা, ফোনটা চেঞ্জ হয়েছে, অর্ধেক ছিল অর্ধেক নেই, এখনকার বুঝতেও পারি না আমি, অত মানে অত সাবলীল নয় ফোন টোনে, তো আমার নাম্বার চলে গেছে। তো বলছে ওনাকে আমাকে 1 বছর আগে ফোন করেছিল যে ওর বিয়ে হচ্ছে না বলে, তো আমি ওকে একটা টিপস দিয়েছিলাম, ওর বিয়ে হয়ে গেছে। এবার ও আরেকটা সমস্যায় পড়েছে, তাই এসছে। তাই বললাম তুমি বিয়ে হয়ে গেলে খবর দিলে না, যখন সমস্যা হলো আমার মধুমিতাদির কথা মনে পড়লো, বলছে না না না, আমি খুব ভুল হয়েছে, খুব ভুল হয়েছে। মানে তার মধ্যে বিশ্বাসটা ছিল এবং তার মধ্যে ধৈর্যটা ছিল, সে কিন্তু থরলি আমার রুলস যেটা বলেছিলাম আমি, সেটা সে ফলো করেছে, করে সে কিন্তু কাজটা হয়েছে। কাজ তোমার হবে, কিন্তু ও থেমে থাকিনি যে আমার বিয়ে হচ্ছে না বলে আমি কাজ করব না বা কিছু। ও কিন্তু ওর প্রাত্যহিক লাইফে যা যা জিনিস সেসব করে গেছে, বাট আমার যেটা আমি টিপসটা দিয়েছিলাম সেটা ও খুব বিশ্বাসের সাথে গ্রহণ করেছে, সে ফল পেয়েছে। আর যে বললেন 45 বছরের পরে একটা কি হয়, ডেস্টিনি যেটা বললেন, ডেস্টিনি মানে ওটা 45 ইয়ার্স পরে সবাইকার একটা লাইফে পরিবর্তন আসে। আচ্ছা, কারোর ভালো, কারোর মন্দ, কারণ তখন আমি রুট থেকে ডেস্টিনিতে চলে গেলাম, মানে আমার ফলটা, মানে গাছপালা লাগিয়েছিলাম, এবার আমি ফলটা পাচ্ছি, যা যা এই বছরে করেছি তার ফলটা আমি 45 বছরের পরে ভোগ করবো। আমি যদি ভালো করি, অনেকে আছে দেখবো প্রচুর ব্যবসায় খুব উন্নতি, দেখবে তারপর আস্তে আস্তে নেমে গেছে, কিছু একটা তো ব্যাপার আছে। আবার কেউ হঠাৎ করে অনেকটা উন্নতি হয়ে গেল, বাবা এ তো এরকম ছিল না, এত হয়ে গেল, তার মানে তার কাজের ফলটা সে এখন পেলো। এটা প্রত্যেকের যে লাইফে আছে, প্রত্যেকের। ছেলেকে খুব প্রচন্ড আশকারা দিয়েছে, 45 বছর পরে সে বুঝতে পারছে তারপরেই যে আমি কি করেছি, তখন আর কিছু করার থাকে না। এই জন্য সবসময় বলে প্রতিটা পদক্ষেপ ফেলো একটু ভেবে, লাইফটাকে না সাজিয়ে ব্যবহার করতে হয়, এটা খুব সূক্ষ্ম একটা জিনিস। নিয়ম সবকিছু মেনটেন করে চললে তুমি কিন্তু সত্যি তার সুফল পাবে, এটা কোথাও লেখা নেই। যে অনেকে আমাকে বলছে না এটা করলে রাত্রিরে তো আজকাল কাজ করি, দিনে বেলা, কেন করতেই হবে রাত্রে কাজ? ওটাই সকালবেলা ভোরে উঠে করো না, একই কাজ। আর ভোরে উঠলে কতক্ষণ সময় পাওয়া যায় তুমি বিশ্বাস করতে পারবে না। আমি 3:20 কিন্তু ঘুম থেকে উঠি এভরি ডে, প্রত্যেকদিন, কারণ আমি আমার ওরাকে ক্লিন করবো, আমি নিজে ভালো থাকতে পছন্দ করি, আমি চাই আমার রোগ ব্যাধি যেন না হয়, আমি অন্যকে কষ্ট দিতে পারবো না, আমাকে নিয়ে টানাপোড়েন করতে হবে না,
তাহলে তো আপনাকে অনেক আগে ঘুমিয়ে পড়তে হবে, মানে পড়তে হয় নিশ্চয়ই। মোটামুটি চেষ্টা করি 10:30টায়। আমি 9টায় ফোন অফ করে দিই। এটা অনেকে কমপ্লেন, কিন্তু আমি কিছু করতে পারবো না, কারণ আমাকে ভালো না রাখলে আমি তোমাদের ভালো রাখতে পারবো না। ঠিক। এবার আমি 3:20-তে উঠে নিজের যা ভোরের যা ফ্রেশ হওয়ার করি, 3:40-এ আমি আমার নিজের মেডিটেশন বলো, ধ্যান বলো, যা বলো করি। আমার ভীষণ বই পড়ার নেশা, আমি বেদ বেদান্ত নিয়ে বসি, পড়াশোনা করি, করে প্রেডিকশনের কাজ সেরে আমি 6:30 7টা আমি আমার মেন কাজে হাত দিই। আমার বাড়িতে কিন্তু কোনো সার্ভেন্ট নেই, আমি একা সব করি। তার মধ্যে আমার একটা ছোট আছে, ছোট না, সে বড় হয়ে গেছে, 5.5 বছর বয়স হয়ে গেছে, গোল্ডেন আছে একটি। আচ্ছা আচ্ছা। ছোট ছেলে আমার, তার দেখভাল আচ্ছা। সব করে, চেম্বার মেনটেন করে, কাজ মেনটেন করে, কিন্তু আমি আবার ঠিক বাড়ি ফিরবো, দিয়ে আবার কাল ভোর 3:30। এই যে পেটের কথা যে বললেন যে আপনার বাড়িতে আছে, এই ক্ষেত্রে একটা কথা আমি জিজ্ঞেস করবো যে বাড়িতে কুকুর পোষাটা কি সবসময় ফলপ্রসূ? আচ্ছা, বললে তাহলে আমি অন ক্যামেরা একটা কথা বলি। আমি ভালো ফল পাবো বলে কুকুর পুষবো, তার এটা কিন্তু করলে কোনো পাখি পশু কিচ্ছু তোমার ফল দেবে না। আচ্ছা। আমি ভালোবাসি, আমি রেখেছি, এবং এটা সবাই জানে, আমার সার্কেলে সবাই জানে যে আমি ওই জিনিসটাকে কতটা ভালোবাসি। আমার আগেও একটা ছিল, তখন পমেডিয়ান ছিল, ছোট। এখন আমার ছেলের আবদারে বড় তিনি এসছেন, তিনি এখন আমার বাড়ির বস। আমরা ওনার উপরে মানে ওনার পরিচালনায় আমরা পরিচালিত। উনি যেটা ভালো বোঝেন সেটা বলেন, সেটা আমরা করি। তো যেটা প্রশ্ন যে মানে আমি আমার ভালো চাই বলে আমি একটা প্রাণীকে এনে পুষছি, সেটা না। তুমি ভালোবাসো বলে আনো, ওরা কিন্তু ভীষণ স্ট্রং, ভীষণ স্ট্রং। তোমার কিন্তু লাইফ পজিটিভ করে দিতে, আর ওরা তো নিঃস্বার্থ, ওদের তো কোনো স্বার্থ নেই, ওরা শুধু ভালোবাসাটাই বোঝে। নিঃস্বার্থ ভাবে কিন্তু তোমার করে দেবে, তোমার লাইফ বদলে দেবে। কি হবে, কি বদলায় আমি সেটা একটু বলি। তোমার ডিপ্রেশন, মানে তোমার যে একটা মানসিক, যে তুমি অন্য কিছু চিন্তা ভাবনা করার সময়ই তো পাবে না, কারণ ও তো তোমাকে বসতেই দেবে না ওইভাবে। আমরা যখন কি হয়, ভাল লাগছে না, একটা জায়গায় বসবো, হ্যাঁ একান্তে বসতে যাবো, একান্ত বলে তো কোনো জায়গা নেই। আর তো ওর যা ক্যারিকেচার, ওর যা অ্যাক্টিভিটি, তুমি তো ভুলেই যাবে যে তোমার কোনো দুশ্চিন্তা ছিল। আর দেখবে আস্তে 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 ও যত তোমার ক্লোজ হবে, যত হবে, তোমার কিন্তু প্রবলেম গুলো সর্ট আউট হয়ে যাবে। বাট ওইখানে আমার একটাই কথা, যে আমি আমার প্রবলেম মেটাবো বলে ওকে আনবো না। ও এসছে বলে আমার প্রবলেম মিটে যাচ্ছে, সেটা আলাদা। এবং অনেকে, আমার বাড়ির লোক, আমার বন্ধু বান্ধব বলে, পরের জন্মে বাবা আমি কুকুর হব, হয়ে তোর বাড়িতে আসবো। মানে ওরা, মানে কি, এটা ভেতর থেকে আসে। মানে আমি কখনো আজ অব্দি আমার ছেলেকে বলিনি যে মানে আমার রেক, আমার ছোট ছেলের নাম রেক, রেক কে বল, আমি বলি বাবু ভাই কি করছে। এবং ওরও অভ্যেস, মা ভাইকে খাই দিয়েছি, কিন্তু মানে ও কখনো ওর নাম ধরে ডাকে না। বাইরের যারা, তারা কিন্তু নাম ধরে ডাকে। আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলবে তোমার ছোট ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু ডিউটি পালন করে দিয়েছি। মানে আমরা বাড়ি থেকে ওকে ওইভাবে নাম ধরে ডাকি না, এটা হয়ে গেছে। এমনি তো পেট বাড়িতে থাকা, এই বিশেষ করে কুকুরের ক্ষেত্রে যদি বলি, তাহলে বাড়িতে থাকা তো অবশ্যই ভালো, ভীষণ ভালো, কিন্তু তোমাকে অন্তর থেকে ভালোবেসে নিয়ে আসতে হবে, ওটার ফল অনেক বেশি, অনেক বেশি। আমি পরশুদিনই একজনকে বললাম, আমার একজনকে, যে আপনি বলছে আপনার রিলস দেখে দেখে দিদি আমি একটা নিয়ে এসছি। জি ঠিক আছে, নিয়ে এসছেন, ঠিক আছে, কিন্তু আমি যেরকম ভালোবাসি সেরকম ভালোবাসতে হবে। কিন্তু অনেক এখন দেখছি না, প্রচুর নেটে বেরোচ্ছে চারিদিকে, ফেসবুকে, যে রাস্তায় ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, বয়স হলে তাদের রোগ হবে। আমার যে বড় যে যিনি ছিলেন, যে পম ছিল, সে তার চোখে ছানি পড়ে গেছিল, সে তার দাঁত পড়ে গেছিল, ঠিক আছে, সে মানে আমাদের হিসেবে মতন, মানুষ হিসেবে যদি বলি, সে 104 বছর তার, মানে সে এমনি 10 বছর বাঁচে, সে 14 বছর অব্দি বেঁচে আছে। সে বিছানায় উঠতে পারতো না, তাকে তুলে দিতে হতো, ঠিক আছে। কিন্তু সে মানে মাটন খেতে ভালোবাসতো, সে শেষের দিকে সেটাও খেতে পারতো না, মানে দাঁত নেই তো খাবে কি করে, খেলে তার কষ্ট হতো বলে আমরা আনাই বন্ধ করে দিয়েছিলাম ও যতদিন ছিল, যে না এলে ও গন্ধ পাবে, ও তো অন্য কিছু খেতে পারছে না, ছেড়ে দাও। এখন নাই বা হলো। এবং ও যেদিন থেকে চোখ বুঝেছে, সেদিন থেকে কিন্তু আমি সারা জীবনের জন্য রেড মিট ছেড়ে দিয়েছি, আমি আর স্পর্শই করি না। ও ও ওরকম আমি দেখছি, কার চোখ খারাপ হয়ে গেছে, বাইরে বার করে দিয়েছে। কেন? যতদিন সে ভালো ছিল, তাকে তুমি রাখলে, তার ফায়দাটা নিলে, তার অরাটা স্ট্রং তুমি তোমার বাড়ির কাজে লাগালে, আর আজকে তুমি কি মনে করছো যে ওকে বাইরে ছেড়ে দিয়েছো বলে তোমার সব ঠিক হবে? আরো খারাপ অবস্থা হবে। যেটা ওকে আনার আগে যা ছিল, তার থেকেও ওকে ছাড়ার পর আরো খারাপ হবে। তার কারণ এটা তো একটা স্যাটার্নের একটা প্রভাব পড়ে,
এই কুকুর বেড়াল কাক এদের জন্য স্যাটার্নের একটা প্রভাব পড়ে পড়ে, কারণ এটা কর্মফল। ওটা কি কর্মফলটা ঠিক হলো ওকে বাইরে ছেড়ে দেওয়া? কেন না, এখন বয়স হয়ে গেছে, একটু রোগ হচ্ছে, সে আর যেখানে বাইরে বেরিয়ে পটি টটি করতে পারছে না, হয়তো লবিতেই করে ফেলছে, সেটা আর ভালো লাগছে না। কারণ একটা বৃদ্ধ হলে তো তুমিও তো তাই করবে। আর ও তো অবলা। আমি তো সবসময় আমার ছেলেকে বলি, বাবু ও যেন জল কষ্ট একটা দিনের জন্য না হয়, তুই উঠে গিয়ে 1 গ্লাস জল খেতে পারবি, ও কিন্তু তুই না দিলেও জল খেতে পারবে না। ওদের তো নিজের নিয়ে কিছু করার ক্ষমতা নেই। আমি বলবো ফ্যান কিন্তু চালাবি, বন্ধ রাখবি না, তুই কোথাও চলে গেলেও ফ্যান চলবে, এসি চলবে, কারণ ও তো ওর গরম হলে তো এসিতে চালিয়ে নিতে পারবে না। এবং এটা আমাদের বাড়িতে প্রথম থেকেই আছে, আমরা কেউ না থাকলেও ওর ঘরে এসি চলে, কারণ ও তো গরম হচ্ছে, তার মানে কি আমরা ঠান্ডা উপভোগ করবো বলে ও করবে, আর আমি যখন থাকবো না ও গরম ভোগ করবে? তা হবে না কিন্তু। এই মেন্টালিটি যদি কারুর থাকে, সে এনে পুষুক। এবার অনেকে স্যাটার্ন ডাউন আছে বলে আমাকে জিজ্ঞেস করে, আনুন ব্ল্যাক কালারের ডগি আনুন, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্তর থেকে ভালোবাসেন না। যদি না সেটা পারেন তাহলে রাস্তার কুকুরকে খাওয়ান, ও তো একই এফেক্ট হবে বাড়িতে না এলে। আচ্ছা পশু পাখি তোমার স্যাটার্নকে অনেক আপ করে, এটা অস্বীকার করে লাভ নেই। আচ্ছা কিন্তু আপ করার জন্যই তুমি আনবে সেটা না, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। মানে খাবার জন্য বাঁচবার জন্য খাবো, দুটোর মধ্যে যেমন তফাৎ, ওটারও তফাৎ। কিন্তু আনো, বাড়িতে আনো, একটা বাতাবরণটাই অন্যরকম হয়ে যায়। প্রচুর দায়িত্ব, অবশ্যই অনেক কর্তব্য বেড়ে যায়, দায়িত্ব বেড়ে যায়, কিন্তু তবু ওদের একটা আলাদা, ওদের জিনিসটাই ওরা আলাদা। ওরা তোমাকে মুহূর্তের মধ্যে হাসিয়ে দিতে পারে। তুমি ধরো প্রচন্ড কাঁদছো, ও কিন্তু তোমার হাসি দিতে পারবে, এমন এসে তোমার ল্যাপ ল্যাপ করে তোমার চারিদিক চেটে ফেটে দেবে, তোমার হাসি পেয়ে যাবে, তুই কি করছিস বলে ওকে আদর করে সঙ্গে সঙ্গে তুমি ভুলে গেলে। ও তোমাকে থামাতেই এসছে, কিন্তু ওর কিন্তু থামানোর ধরনটা এমন, তোমার হাসি পেয়ে যাবে। ঠিক আছে ম্যাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে আসার জন্য, সময় দেওয়ার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে। আমরা পরবর্তীকালে অবশ্যই আপনার থেকে আরো অনেক কিছু জানবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর এরপরে কিন্তু আমাদের আরো ভিডিও আসবে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান, ম্যামের কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ম্যামের যে ডিটেলস, যোগাযোগ করার যে ডিটেলস, সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, তাহলে অবশ্যই কিন্তু ডিটেলস গুলো পেয়ে যাবেন। তাহলে ফিরবো এর পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পডকাস্ট ভিডিও নিয়ে বা কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার। নমস্কার। নমস্কার।